একটু রিভাইজ করা ট্রাই করি, দেখি তো আমাদের মনে আছে কিনা আগের ইয়াগুলো। যেমন এসইও পার্টে আমরা যে যে জিনিসগুলো দেখছি, তো দেখেন মনে আছে কিনা আপনাদের। আমরা বলছিলাম যে এসইওর মেইনলি তিনটা পার্ট থাকে, টেকনিক্যাল এসইও, অন পেজ এসইও আর হচ্ছে অফ পেজ এসইও। তো টেকনিক্যাল এসইও বা অন পেজ এসইও যেটা, এটা হচ্ছে এককালীন একটা সেটআপ। আমরা একটা সেটআপ করে আমাদের যে ওয়েবসাইট থাকবে বা আমাদের যে লিঙ্কগুলো থাকবে, ওই লিঙ্কগুলো গুগলে ইন্ডেক্স করা, সাবমিট করে দিব আমরা বিভিন্ন টেকনিকের মাধ্যমে, বিভিন্ন প্রসিডিউরের মাধ্যমে। শুধু আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা গুগলে সাবমিট করে দিব। এই পর্যন্ত আমাদের কাজ শেষ। একবার আমরা যদি কাউকে একটা ঠিকানা দিয়ে দেই যে আমার বাসা হচ্ছে নিকুঞ্জ 2-এ, এইটাই শেষ, বারবার আর তাকে দেওয়া লাগবে না, সে কিন্তু এটা চিনে যাবে আমার বাসা, সবসময় যাওয়া আসা করতে থাকবে। ঠিক তেমনিভাবে আমরা যেমন জানি যে গুগলের কিছু ক্রাউলার, স্পাইডার যে সফটওয়্যার, ওইগুলো হচ্ছে আমাদের মেহমানের মতো। হ্যাঁ, যে আপনার স্পাইডারগুলো আছে গুগলের, এই স্পাইডারগুলোই হচ্ছে মেনলি এই কাজটা করে। আমাদের ওয়েবসাইট থেকে যখনই আমরা কোনো ডেটা দেই আমাদের ওয়েবসাইটে, এই ওয়েবসাইটের ডেটাগুলো সে সরাসরি গুগল ইন্ডেক্স করে দেয় অটোমেটিক। কিন্তু এটা কখন দিবে? যখন আমরা তাকে অফিসিয়ালি ইনভাইট করব, বলবো যে আমাদের বাসায় আসেন, এসে আমাদের জিনিসপত্র যা পছন্দ হয় সেগুলো নিয়ে সবার সামনে প্রকাশ করে দেন। তো এইটা করার জন্যই মেনলি আমরা অন পেজ এসইওটা করি। অন পেজ এসইওটা এককালীন, একবার আমরা শুধু আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা বা লিঙ্কগুলো দিয়ে দেই, লিঙ্কগুলো দিয়ে দেওয়ার পরই আমাদের এই কাজটা হয়ে যায় অটোমেটিক্যালি। এই স্পাইডার প্রতিদিন এসে একটা নির্দিষ্ট সময়ে আমাদের ওয়েবসাইট থেকে ডেটাগুলো নিয়ে যায়, কালেক্ট করে নিয়ে যায়, নিয়ে তার যে ডেটাবেজ আছে সেটাতে ইন্ডেক্স করে দেয়, সেই অনুপাতে করে দেয়। আর লাস্টে যেটা আছে অফ পেজ এসইও, সেইটার কোনো লিমিট নাই, সেইটা কোনো লিমিট নাই, কারণ এই অন পেজ এসইওটা তো সবাই করে আলটিমেটলি। তাহলে গুগল এই একটা ওয়েবসাইটকে আগে, একটা ওয়েবসাইটকে পরে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এইভাবে কেন রাখে? সবগুলো সাইটই তো হচ্ছে আপনার অন পেজ এসইও করা, ঠিক না? কিন্তু তারপরেও কেন একজন সবার সামনে, কেন একজন সবার লাস্টে? এইটার কারণটা হয় অফ পেজ এসইওর কারণে। অনেকেই অফ পেজ এসইও করে না, অনেকেই অল্প করে, অনেকে বেশি করে। যে বেশি করবে তারটা উপরে রাখবে গুগল, ঠিক আছে? তো অফ পেজ এসইওটার কোনো লিমিট নাই, এইটা কন্টিনিউয়াসলি চালায় যেতে হবে। যাদের ওয়েবসাইট অফ পেজ এসইওটা কন্টিনিউ করে যাবে তাদেরটা গুগল র্যাঙ্ক করবে। মনে করেন যে সবাই গুগলকে 10,000 টাকা করে দিছি, তাহলে এখানে ফার্স্ট কাকে বানাবে? তখন গুগল বলবে যে আমাকে আরও টাকা দাও, যে আরও বেশি টাকা দিবা তাকে আগে দিব। তো ওই কাজটাই অফ পেজ এসইওটা করে, যে অন পেজ এসইও সবাই করে, সবাই সমান, কিন্তু অফ পেজ এসইওর মাধ্যমে মেনলি র্যাঙ্কিংটা হয়। তো আমরা পার্টিকুলারলি অফ পেজ এসইওর জন্য আরও একটা ক্লাস থাকবে আমাদের, ওইটা আলাদা। বাট আজকে আমরা যে জিনিসটা দেখব, যে টেকনিক্যাল এবং অন পেজ এসইওর বেশ কিছু জিনিস আমরা মনে হয় দেখছিলাম। এই যে চেক লিস্টগুলো আপনারা দেখছিলেন না, যে টেকনিক্যাল এসইওর আন্ডারে কী কী করা লাগে। হ্যাঁ, যেমন আমরা এই জিনিসগুলো দেখছি। তারপর ছিল আমাদের অন্য একটা ক্লাস ছিল, সেটা হচ্ছে যে অন পেজ এসইওর জন্য আমাদের যে চেকলিস্টগুলো ছিল, আপনাদের মনে আছে এগুলা? এগুলো আপনারা একটু বলছিলাম যে খাতায় লিখে রাখার জন্য, কারণ কোনো ক্লায়েন্টের কাজ করলে আমাদের এই কাজগুলো করতে হয়, এই কাজগুলো করতে হবে আমাদের। প্রথম স্টেপ এগুলা, এসইও করার প্রথম স্টেপই হচ্ছে এইগুলা। এই জিনিসগুলো কিন্তু আমরা দেখছি যে কিওয়ার্ড রাখা আমাদের ইউআরএলটা ছোট রাখা যত সম্ভব। আমরা যখন কোনো পোস্ট করব বা আমাদের টাইটেল থাকবে, টাইটেলে যাতে আমরা একটা কিওয়ার্ড ইউজ করি, এই জিনিসগুলো কিন্তু আমরা 1 by 1 দেখাইছি। আচ্ছা, তারপর ডিটেলসেও আমরা দেখছি কিভাবে কি রাখা লাগে। আপনারা শুধু একবার একটু দেখে যান যে এগুলো মনে আছে কিনা, কারণ মাঝখানে কয়েকদিন গ্যাপ গেছে তো আপনাদের, কারণ এই জায়গাগুলোতে গ্যাপ যাওয়া যাবে না, একটার সাথে আরেকটা রিলেটেড। তো টেকনিক্যাল এসইওর চেকলিস্টটা এরকম ছিল। টেকনিক্যাল এসইওতে আমরা কি করছি, যে আইডেন্টিফাই ক্রাউল ইরর, আমরা দেখছি যে আমাদের ওয়েবসাইটে কোনো ইরর আছে কিনা। ক্রাউল মানে কি? এখানে ওই যে সফটওয়্যারটা গুগলের, সে কি ঠিকঠাকভাবে আমাদের ওয়েবসাইট থেকে ডেটা নিচ্ছে কিনা, নাকি কোনো সমস্যা আছে, এইটা আমরা আগে আইডেন্টিফাই করব। এখন কিভাবে করব এটা, এই জায়গাটা কিন্তু আমরা শুধু ডিটেলসটা আলোচনা করছি, কিন্তু প্র্যাকটিক্যালটা কিন্তু করা হয় না। আপনাদের মনে আছে? প্র্যাকটিক্যালটা আজকে আমরা দেখব যে এই ইররটা কোথায় গিয়ে দেখা যায়। আমরা আজকে এই অ্যাকাউন্টগুলো করব। তারপর ছিল একটা অপশন যে ফাইন্ড আউট হাউ গুগল ভিউজ ইউর পেজ। গুগলকে আমরা বলে দেই যে কোন পেজগুলো সে
শেয়ার করবে, কোনগুলো শেয়ার করবে না। কিছু কনফিডেন্সিয়াল তথ্য আছে যেগুলো আমরা নিজেরাই চাইবো যে গুগল যাতে এগুলা মানুষের কাছে না জানুক। যেমন দারাজের প্রতিষ্ঠাতাকে, দারাজের অ্যাডমিনকে, দারাজে এই পোস্টগুলো কে করতেছে এটা কখনো গুগলে বলে দেয় আপনাকে? বলে দেয় না। কিন্তু দারাজের অনেক লিঙ্ক, প্রোডাক্টের লিঙ্ক চলে আসে, কারণ ওইটা তাদের সিক্রেট জিনিস। আমরা চাইলে আমাদের ওয়েবসাইটের কোন তথ্যগুলো গুগলে শো করবে, কোনগুলো শো করবে না, সেটা আমরা নির্ধারণ করে দিতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে যে আমাদের সাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা। মনে আছে আপনাদের মোবাইল ফ্রেন্ডলি মানে কি বলছিলাম? যে সাইটটা মোবাইলের অ্যাপসের মতো কাজ করবে, ল্যাপটপে বা কম্পিউটারে যেরকম সুন্দর দেখা যায়, সবগুলো অপশন, সবগুলো ফাংশন থাকে, সবগুলো ডিজাইন সুন্দরভাবে দেখা যায়, ঠিক সেমভাবে ওই সাইটটাও মোবাইলেও যাতে এরকম দেখা যায়। কারণ আপনারা অনেকেই দারাজে ঢুকেন, দারাজে কিন্তু ল্যাপটপ বা কম্পিউটারে যেরকম সবগুলো আইকন পান, মোবাইলে ঢুকলেও কিন্তু এই একইগুলো থাকে। নাকি কখনো দেখছেন যে দারাজের লোগোটা অর্ধেকটা আসে মোবাইলে? দেখছেন? বা দারাজে কোনো অপশন কম আছে মোবাইলে? না, কারণ হচ্ছে যে দারাজটা মোবাইল ফ্রেন্ডলি করা। তো আমরা যে সাইটটার কাজ করব সেই সাইটটাও হচ্ছে যে দেখব যে এটা মোবাইল ফ্রেন্ডলি কিনা, যে সাইটটার আমরা এসইও করব। তারপর আমরা দেখছিলাম যে আমাদের এখানে কোনো ব্রোকেন লিঙ্ক আছে কিনা, এটাও চেক করব কেমনে। আমাদের ওয়েবসাইটে অনেক লিঙ্ক থাকে, একটা ওয়েবসাইটের লিঙ্ক কতগুলো থাকে? আনলিমিটেড। যেমন দারাজে যে কত হাজার হাজার লাখ লাখ লিঙ্ক, ঠিক আছে? এক একটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা লিঙ্ক থাকে, একটা পেজের জন্য লিঙ্ক থাকে, সাব লিঙ্ক, সাব ক্যাটাগরি, ক্যাটাগরি, হোম মেনু, নিচে কন্ট্যাক্ট আস, বাটন আস, যা আছে এভরিথিং সবগুলাই দেখবেন লিঙ্ক আপ করানো। তো এই সকল লিঙ্কগুলোর মাঝে কোনো না কোনো লিঙ্ক কাজ করবে না, অনেক সময় কাজ করে না, সেগুলোকে আমরা বলবো ব্রোকেন লিঙ্ক। তো এই ব্রোকেন লিঙ্কগুলোকে আমাদের ফিক্সড করতে হবে, যেগুলো কেন কাজ করতেছে না। আপনার এখানে কন্ট্যাক্ট আস লিখে দিয়েছেন, কন্ট্যাক্ট আসে ক্লিক করলে কোথাও যায় না, অথবা লেখা বাসে যে ইরর, সার্ভিস ইরর, তার মানেই বোঝা যাবে যে এটা আমাদের ব্রোকেন লিঙ্ক। সাথে সাথে আমাদেরকে এটা ফিক্সড করতে হবে, ঠিক করে নিতে হবে। সিকিউর ইউর সাইট উইথ HTTPS বা SSL। যেমন আমি ওই আমাদের ক্লায়েন্টের যে একটা ওয়েবসাইট ছিল, আপনাদের মনে আছে, কিপ ইট আপ মার্ট। তো এইটাতে দেখেন, এই যে একটা ওয়েবসাইটের SSL কীভাবে আমরা দেখতে পারি যে এই সাইটটা SSL আছে কি না। যখনই আমরা যে কোনো ব্রাউজারে আমাদের ওই লিঙ্কটা বা ওয়েবসাইটের ইউআরএলটা সার্চ করব, আমরা বাম পাশে এখানে দেখতে পাবো যে এটা গ্রিন সিগন্যাল দেওয়া। দেখেন এই যে বাটনে ক্লিক করলে আমাকে দেখাচ্ছে কি কানেকশান ইজ সিকিউর, অর্থাৎ আমার সার্টিফিকেটটা কি ভ্যালিড, আমার SSL নেওয়া আছে। তো এই সাইটটার জন্য SSL নেওয়া আছে। সেমভাবে যদি আমরা ফায়ারফক্সে যাই, দেখি তো এই সাইটটাতে আমাকে কীভাবে দেখায়, কিপ ইট আপ মার্ট। হ্যাঁ, এগুলো সব ফিক্সড করা হয়েছে, এটা আপডেট ছিল আর কি, আপডেট হয়ে যাচ্ছিলো। তো এই যে দেখেন আমাদের এখানে একটা তালা দেওয়া, তার মানে এটা সিকিউর। হ্যাঁ, এবং এখানে এটা দেওয়া, সব কিছুই যে আমার এটা টোটালি সিকিউর সাইট। আর যদি কোনো সিকিউর সাইট না থাকতো, তাহলে যেমন আমার এইখানে যদি আমি অন্য একটা ওয়েবসাইট জাস্ট আপনাদেরকে একটু দেখাই, আরেকটা সাইট ছিল না যে এরকম একটা কিছু সাইট ছিল, এই যে দেখেন এটাও তো একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটের মধ্যে পার্থক্যটা কি? এইটার তালাটার মধ্যে কি দেওয়া? রেড মার্ক দেওয়া, তার মানে এই সাইটটা SSL না, এই যে নট সিকিউর। ঠিক আছে, আমি শুধু পার্থক্যটা বোঝানোর জন্য আপনাদেরকে দেখালাম। এখন ক্লায়েন্ট যে ওয়েবসাইটটা আপনাকে দিবে, যে ওয়েবসাইটটার আপনি SEO করবেন, সেই সাইটটা যদি সিকিউর না হয়, তাহলে গুগলের স্পাইডারও আসবে না, এসে আপনার এই ডেটাগুলো নিবে না। মোট কথা SEOটা প্রপার ওয়েতে হবে না। সো প্রপার ওয়েতে হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আমার ওয়েবসাইটটা অবশ্যই SSL এর আন্ডারে হইতে হবে বা সিকিউর হইতে হবে, HTTPS এটা আন্ডারে থাকতে হবে। তারপর আমাদের যেটা দেখতে হবে যে আমার সাইটের স্পিডটা কেমন। তো একটা সাইটের স্পিড মেজার করাটাও আমরা দেখাইছিলাম না আপনাদের, মনে আছে আপনাদের? এগুলা আমার তো মনে হয় না, এগুলো তো প্র্যাকটিস করা দরকার। এই মেইনলি এই টপিকটা আমি লাস্টে রাখছি এই জন্য, যাতে আপনাদের কনসেন্ট্রেট থাকে। তো বলেন তো একটা সাইটের স্পিডটা কোত্থেকে আমরা চেক করি? করছিলাম তো এটা, হ্যাঁ আপনারা একটু ভুলে গেছেন এটা, এইগুলা। হ্যাঁ, যেমন আমি যদি আমার সাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা, এটা আমি কোত্থেকে চেক করব? ওই যে আমাদের যে দুইটা ওয়েবসাইট আমরা দিয়েছিলাম, তাহলে আমরা একটু, হ্যাঁ আমি যদি একটু দুইটা ওয়েবসাইটে যাই, লেটস সি, এটা একটা ওয়েবসাইট আর একটা ওয়েবসাইট ছিল কি SEO মিটার। এটা এই জিনিসগুলো নিয়ে সবসময় কাজ করতে হবে আপনাদের। এখন এগুলো যদি আপনাদের মনেই না থাকে,
তো আমি এখন keepitupmart.com এই সাইটটা আমার মোবাইল ফ্রেন্ডলি কিনা সেটা আমি দেখতে চাচ্ছি। সো আমি জাস্ট চেক দিব, আমি দেখব যে আমার গ্যালাক্সি নোট 10 কেমন দেখায়। আমি এটা দিয়ে দিচ্ছি, সে চেক করতেছে করুক। আমি এই সাইটটা কপি করে আমি এইটাতে গিয়ে একটু চেক করি যে আমার সাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা। আমি সাবমিট করে দিলাম। এই যে রেজাল্ট আমাকে দেখাচ্ছে, কি রেজাল্ট দেখাচ্ছে, দিস ওয়েবসাইট সাপোর্টেড মোবাইল ডিভাইস। তার মানে কিপিটাপমার্ট ওয়েবসাইটটা প্রপারভাবে ঠিকঠাক, এটা মোবাইল ফ্রেন্ডলি, ঠিক আছে। আচ্ছা, আর এইটাতে দেখি, এটাতে একটু লুট নিবে, টাইম নিবে। এটাতে একদম মোবাইলে কীভাবে দেখা যায় একদম সুন্দরভাবে ডিটেলসটা দেখা দেবে। তো এটা হইতে থাক, পাশাপাশি আমরা আরেকটা অপশন দেখে নিই। এই যে ফিক্সড ব্রোকেন লিঙ্ক, আমার ওয়েবসাইটে কোনো লিঙ্ক ব্রোকেন আছে কি না, ভাঙা আছে কি না, সেটা আমরা কোত্থেকে জানি চেক করি। এই যে drlinkchecker.com। সো যাই, এটাতেও আমরা যাই, জিনিসগুলো প্র্যাকটিক্যাল করি আমরা। তো আমি আমার এই ক্লায়েন্টের সাইটেই দেখতেছি যে এই সাইটটাতে কোনো লিঙ্ক ব্রোকেন আছে কি না, চেক করি। আচ্ছা, আমার এটার হয়ে গেছে, মানে ফ্রিতে অনেকটাই টেস্ট করা হয়েছে তো অনেকবার। এইটাতে যাই, অন্য একটা ব্রাউজারে যাই, কপি দেখি তো এটাতে আমাকে দেখায় কি না, নাকি আইপি ডিটেক্ট করে ফেলছে না। তো দেখেন আমার এটা চেক করতেছে, সে হচ্ছে লিঙ্ক চেকার ডক্টর ওয়েবসাইটের। সে অলরেডি চেক করতেছে আমার ওয়েবসাইটে টোটাল লিঙ্ক এখানে দেখাচ্ছে কতগুলা, এবং কতগুলা সে অলরেডি চেক করছে সেটা দেখাচ্ছে, এবং বাম পাশে দেখাচ্ছে আমার ব্রোকেন লিঙ্ক কয়টা, দেখতে পাচ্ছেন। অল ইস্যুস ব্রোকেন লিঙ্ক, আমার কোনো লিঙ্ক কি কোনো ওয়েবসাইটে ব্ল্যাক লিস্টেড করা আছে কি না, হ্যাঁ, সফট ইরর আছে কি না কোনো, এই জিনিসগুলা আমাকে একটা রিপোর্ট দিবে সে, এই যে সে চেক করতেছে। এটা বেশ কিছুক্ষণ সময় নেবে। প্রত্যেকটা লিঙ্ক ওই যে আমাদের মোবাইলে যেমন স্ক্যান করে না, কম্পিউটার আমরা ভাইরাস চেক করি, ওরকমভাবে আমার ওয়েবসাইটটা টোটালি সে চেক করতেছে যে কোথাও কোনো লিঙ্ক ব্রোকেন আছে কি না। তো বিফোর ডুইং এসইও আমরা যেটা করব, আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটগুলো অবশ্যই এই ধাপগুলো অনুসরণ করতে হবে, আগে চেক করতে হবে এগুলা। সো ধরে নিচ্ছি যে সে এটা চেক করতেছে, পাশাপাশি আমি যে ব্রোকেন লিঙ্কটা চেক করব, এই যে ব্রোকেন লিঙ্কে যাব। তো ব্রোকেন লিঙ্কে গেলে দেখেন খুব সুন্দরভাবে আমাকে দেখাচ্ছে যে কোন লিঙ্কটা ব্রোকেন, আমাদের কোন লিঙ্কটা ব্রোকেন আমরা কি দেখতে পাচ্ছি এখানে, দেখা যায় আপনাদের, দেখা যাচ্ছে কিন্তু এই যে কোন লিঙ্কটা। আমি আমার ওয়েবসাইটে একটা লিঙ্কে আমি দিয়ে রাখছি যে youtube.com/keepitupmart, কিন্তু keepitupmart বানানটা হয় নাই, দেখছেন। হ্যাঁ, একটা ও চলে আসছে বেশি। হ্যাঁ, আসলেই কিন্তু এটা ব্রোকেন লিঙ্ক, এটা যে আসলে ব্রোকেন লিঙ্ক এখন বুঝতে পারছি। কারণ আমার যে ওয়েবসাইট, লেটস চেক আউট দ্য ওয়েবসাইট, এই যে আমার ওয়েবসাইট এটা, হ্যাঁ, তাহলে এই লিঙ্কটা কোথায় আছে আমি তো দেখি। তো আমি যদি একদম নিচে চলে যাই, এই যে আইকনগুলো দেখতে পাচ্ছি না, এইখানে তো আমি এগুলো লিঙ্ক আপ করাচ্ছি, তাই না। তো এই লিঙ্কটাই কাজ করতেছে না, দেখেন। এই যে আমি যদি এখানে ক্লিক করি, এই যে আমাকে কি দেখাচ্ছে, 404 ব্রোকেন লিঙ্ক। তার মানে এই যে নামটা দিছি, এই নামে কোনো নাই, ইউজার নেম নাই, কারণ থাকবে কেমন, এটা তো আমি ভুল লিখছি। তো এটার সঠিকটা কি হবে তাইলে, এটা হচ্ছে আমি যদি শুধু এটা দেই, লেটস সি, আমি এইখানটাতে আমি এই টেকনিক্যাল জিনিসগুলো বুঝতে হবে আপনাদের। এই যে keepitupmart, সো এই keepitupmart-এর এই যে ইউজার নেমটা কি দেখেন তো, এই যে এটা দেখছেন, এইটা। এখন এইটার জায়গাটায় যদি আমরা এটা দেই, দিলাম, এটা দিয়ে আমরা শুধু এই ইউজার নেমটা কপি করে আমরা যদি এই ইউজার নেমটা এইখানে দিয়ে দেই, দেখেন এখন কিন্তু সে কাজ করবে। বানানটা কোনটা, এইটা, এই যে দেখেন সে কিন্তু চলে গেছে, বুঝতে পারছেন। তো আমাদের এখানে ব্রোকেন লিঙ্ক আমরা চেক করে দেখলাম যে আমাদের ব্রোকেন লিঙ্ক কিভাবে চেক করতে হয়। যে সে একটা ব্রোকেন লিঙ্ক চেক করে পাইছে। টোটাল লিঙ্ক হচ্ছে আমার ওয়েবসাইটে কয়টা, 293টা, 293 লিঙ্কস, তার মধ্যে একটা হচ্ছে কি আমার ব্রোকেন লিঙ্ক, এবং সেটা আমিও বুঝতে পারছি যে কোন লিঙ্কটা কেন কাজ করতেছে না। আচ্ছা, তো আমাদের ক্লায়েন্টের যদি হয় তাহলে আমরা কি করব, ক্লায়েন্টকে বলবো যে আপনার এই লিঙ্কগুলো ফিক্সড করেন, এই লিঙ্কগুলো কাজ করতেছে না। উনি ফিক্সড করে দিলে দেন আমরা এটা
এসইওর কাজ শুরু করব। ওকে, তার মানে আমরা ব্রোকেন লিঙ্কটাও চেক করতে শিখে গেলাম। তারপর যে সিকিউর ইউর সাইট উইথ এসএসএল অথবা এইচটিটিপিএস, এটা তোমরা দেখাইলামই একটু আগে। আমি শুধু একবার রিভাইজ দিচ্ছি, এগুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যাল করছি, আপনারা ভুলে গেছেন। এরপর হচ্ছে এই যে আমার সাইটের লোডিং স্পিডটা কেমন, একটা সাইটের লোডিং স্পিড কেন প্রয়োজন বেশি, এটা তো আমরা জানি। এখন একটা মানুষ যদি আমার ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট কিনতে আসে, সে যদি আমার ওয়েবসাইটে ঢোকার পর শুধু দেখে যে লোডিং হচ্ছে তো হচ্ছে, কোনো পেজ ভালোভাবে দেখা যাচ্ছে না, একটা পেজে ঢুকতে গেলে 2 মিনিট সময় নিচ্ছে, তাহলে কিন্তু ওই ভিজিটরটা আমার ওয়েবসাইটে বেশিক্ষণ টিকবে না, সে ঢোকার সাথে সাথে কি বের হয়ে আসবে। তো একটা ভিজিটর একটা ওয়েবসাইটে ঢোকার পর সে যদি কোনো কিছু পারচেস না করে বের হয়ে আসে একটা সার্টেন টাইম না থেকে, এটাকে বলা হচ্ছে কি বাউন্স রেট। ওই ভিজিটরটাকে বলবো আমরা কি বাউন্স ভিজিটর, ঠিক আছে। তো আমরা এইটাকে ঠিক করার জন্য আমাদের ওয়েবসাইটের স্পিডটা জানাটা খুবই জরুরি। তো আমরা স্পিডটা কিভাবে জানি, আমরা জানি দুইটা ওয়েবসাইট আছে আমাদের জানা মতে। তো এই যে দেখেন আমাকে এইখানেও দেখাচ্ছে ওই যে আমরা এর আগেরটা, এই যে কিবিটপ মার্ট মোবাইলে কেমন দেখা যাবে, খুব সুন্দরভাবে প্রত্যেকটা আইকন প্রত্যেকটা সিস্টেমস এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এই যে কেউ চাইলে প্রোডাক্টটা কিনতে পারবে, এখানে কিন্তু অর্ধেকটা লিঙ্ক ভেঙে যায় নাই, অর্ধেকটা লেখা ভেঙে যায় নাই, খুব সুন্দরভাবে কিন্তু এখানে সব কিছু দেখা যাচ্ছে। তার মানে এই সাইটটা মানে আমার কিবিটপ মার্ট সাইটটা এটা মোবাইল ফ্রেন্ডলি। আচ্ছা, তো এখন আমরা একটু চেক করি আমাদের স্পিডটা কেমন। স্পিডটা আমরা কোন জায়গা থেকে জানি চেক করতাম, দুইটা টুল ছিল আমাদের, একটা হচ্ছে pagespeed.web.dapt আর একটা হচ্ছে tools.pingdom.com। তো আমরা দুইটাতেই ওপেন করি, একটু প্র্যাকটিক্যাল আবার করি। আমরা এই লিঙ্কটা নিয়ে, হ্যাঁ এগুলা ফ্রি, এটাতেও দিলাম প্লাস হচ্ছে এইটাতেও দিলাম। আমরা আমেরিকার সার্ভারটাই দেখি। হ্যাঁ হ্যাঁ এগুলা দেখা যায় অনেকটা। তো সে ওই যে মিটারে চেক করতেছে, দুই সেকেন্ড সামথিং, অলমোস্ট 3 সেকেন্ডের মতো লোডিং টাইম, এবং আমাকে স্কোর দেখাচ্ছে কত 71। আর এইখানটাতেও একটু সময় নিবে। তার মানে আমরা এখান থেকে স্পিডটা দেখতে পাচ্ছি যে আমার ওয়েবসাইটে 2 থেকে 2.5 সেকেন্ডের মধ্যে কি লোড হয়ে যাচ্ছে। এই যে কিবিটপ মার্ট, আমরা যদি এটা রিফ্রেশ করি, এই যে উপরে তাকাবেন, এই যে এই জায়গাটাতে লোগোটাতে তাকাবেন যে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমার পুরো ওয়েবসাইটটা লোড হয়ে গেছে। এতে করে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ওয়েবসাইটের স্পিডটা কেমন। আচ্ছা, তারপর আমাদের কি ছিল জানি, আমরা দেখছিলাম যে টেকনিক্যাল এসইওর যে পার্টটা নাকি না, এখন আমরা দেখব যেটা মেইন। এর আগে তো তাহলে আমরা টেকনিক্যাল এবং অন পেজ এসইওরগুলো দেখলাম, এখন আমরা প্র্যাকটিক্যালি আসি। প্র্যাকটিক্যালি আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে ওয়েবসাইটটার আমরা কাজ করব সেই ওয়েবসাইটটা সব কিছু ঠিকঠাক আছে। এখন আমরা অফিসিয়ালি কাজ শুরু করব। তো অফিসিয়ালি কাজ শুরু করার 3টা স্টেপ, মেইনলি 3টা না মাত্র 2টা কাজ। মেইন কাজ হচ্ছে 2টা। 1 নম্বর হচ্ছে কাজ যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে সার্চ ইঞ্জিনগুলো থাকবে যেমন গুগল, বিং, ইয়াহু, এই সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করা মানে সাবমিট করা। 1 নম্বর অপশন হচ্ছে সাবমিট ওয়েবসাইট টু এসই। এসই মানে কি সার্চ ইঞ্জিন, সেটা হতে পারে গুগলে, হতে পারে বিংয়ে, হতে পারে ইয়াহুতে। আর 2 নাম্বার হচ্ছে এইটা দেওয়ার পর আমরা শুধু পায়ের উপর পা তুলে বসে শুধু মনিটরিং করব যে আমাদের ওয়েবসাইটে কতজন আসলো, কতজন গেল, কোন জায়গা থেকে দেখতেছে, কতজন কোন পেজটা দেখতেছে, সেইটা মনিটরিং করাটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স। গুগল সেটআপ, এই 2টা কাজ মেইনলি। আমরা গুগলকে বা আমার সার্চ ইঞ্জিনকে সাবমিট করে দিব আমাদের ওয়েবসাইটটা, এবং সাবমিটটা হয়ে গেলে পরে আমি আমার রুমে বসে থেকে শুধু দেখব যে গুগলের এইগুলো দেওয়ার কারণে আমার ওয়েবসাইটে কতজন মানুষ আসতেছে, আমার ভিজিটরের কি অবস্থা, আমার ওয়েবসাইটের কোন কোন পেজে বেশি মানুষ দেখতেছে,
কোন কোন পেজগুলো দেখে চলে আসতেছে, কেউ কিনতেছে না, সেই জিনিসগুলো আমি অপারেট করতে পারবো গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে। তো আজকে আমরা যেটা দেখব যে এই দুইটা মেইন কাজ দেখব, এবং এই দুইটা মেইন কাজ করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যে গুগলের সার্চ কনসোল যেটা, এটার আগে আমাদের নাম ছিল কি ওয়েবমাস্টার টুল, আগে ছিল এটার নাম ওয়েবমাস্টার টুল। এখন অনেক ক্লায়েন্ট আমাকে বলবে যে আমার ওয়েবমাস্টার টুল সেট আপ করে দেন। তো ওয়েবমাস্টার টুল যেটা, এখন এটা বর্তমানে নতুন নাম যেটা হয়েছে সেটা হচ্ছে গুগল সার্চ কনসোল। দেখতে পাচ্ছেন আপনারা, গুগল সার্চ কনসোল, তো এটা হচ্ছে নতুন নাম। তো গুগল সার্চ কনসোল যেটা, ওয়েবমাস্টার টুল একই। তো এইটার জন্য আমাদের একটা ডেডিকেটেড অ্যাকাউন্ট খুলতে হবে আমাদের, যেহেতু এটা গুগলে করব, আমরা গুগলেও করব, বিংয়েও করব। তো গুগলের একটা জিমেল লাগবে আমাদের, একটা জিমেলের আন্ডারে আমরা গুগল সার্চ কনসোল একটা অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট খোলার পর আমি মনে হয় আপনাদের অনেকবার বলছি একটা কথা, যে গুগলে যখন আমরা একটা সাইটের এসইও করব, আমাদের মেইন কাজ হবে যে এই সাইটটার মালিকানা বুঝানো। কারণ আমি তো হুট করে ফেসবুকের এসইও করতে পারবো না, পারবো? কারণ ফেসবুক কোম্পানিটা আমার না। তো যখন আমরা বলবো যে কিপ ইট আপ মার্ট আমার একটা ওয়েবসাইট, আপনি সেটা আপনার গুগলে ইন্ডেক্স করেন, তখন গুগল আমাকে জিজ্ঞেস করবে যে এই সাইটটা যে আপনার, সেটা প্রমাণ দেন। কারণ আমার ওয়েবসাইট না হলে তো আমি এটা এসইও করতে পারবো না। তো আমাকে ওনারশিপ ভেরিফাই করতে হবে, এটাকে বলা হচ্ছে কি ওনারশিপ ভেরিফাই। তো তারা আমাকে বলবে, একটা কোড দিবে, সেই নির্দিষ্ট একটা কোড যদি আমি আমার ওয়েবসাইটে বসাইতে পারি এবং আমি যদি ভেরিফাই করতে পারি, একমাত্র তখনই সে বুঝবে যে এই সাইটটার মালিক আমি। এখন ধরেন আপনার একটা পেজ আছে ফেসবুকে, সেই পেজে লেখার ক্ষমতা কার আছে? একমাত্র আপনার, কারণ আপনি হচ্ছেন সেটার অ্যাডমিন। এখন আপনার পেজে কিন্তু আমি কোনো কিছু লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ আমি তো এটার অ্যাডমিন না, আমি তো এটার মালিক না। তো সেম প্রসিডিউরটাই আমরা গুগল কনসোল যেটা যখন অ্যাকাউন্টটা খুলবো তখন আমাদের এটা করতে হবে। সেম জিনিস আমরা বিংয়েও এটা করব, আর হচ্ছে যে আমরা গুগল অ্যানালিটিক্সটা সেট আপ করবো। আর 4 নম্বরে যেটা দেখতেছেন যে ইনস্টল ইয়োস্ট এসইও, এটা হচ্ছে একটা প্লাগইন। এখন প্লাগইন কি? প্লাগইন হচ্ছে আমরা যখন আপনার লিড জেনারেশন বা ডিজিটাল মার্কেটিং শেখার জন্য বেশ কিছু ব্রাউজারের ছোট ছোট টুল ইউজ করছি না, এগুলোকে আমরা কি বলছি? এক্সটেনশন। আপনাদের মনে আছে বিভিন্ন এক্সটেনশনগুলো যে আমরা কাজ করতাম? তো এই এক্সটেনশনগুলোর কাজ কি ছিল? এক্সটেনশনগুলোর কাজ ছিল যে আমাদের কঠিন কিছু কাজকে সে সহজ করে দিত, স্পেসিফিক একটা কাজকে সহজ করে দিত। যেমন আমরা কিছু এই আপনার প্লাগইন ইউজ করছি, প্লাগইন না তো, আমরা ব্রাউজারে যে করলাম, যেমন ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার, ওইটার কাজ কি ছিল? যে অনেক লেখা সে ইজিভাবে আমাদেরকে কালেক্ট করে দিত। সো সিমিলারলি আমরা আমাদের ওয়েবসাইট যখন মেনটেন করব, ওয়েবসাইট যখন ইউজ করব, তখন আমাদের কিছু প্লাগইন থাকে, সেই প্লাগইনগুলো কিনে ইউজ করতে হয়, আমাদের বিভিন্ন কাজে সহযোগিতা করে এই ধরনের প্লাগইন। সেম একটা প্লাগইন, সবচেয়ে জনপ্রিয় একটা প্লাগইন ওয়ার্ডপ্রেস সিএমএস এ যেগুলা করা, সেগুলোর জন্য সেরকম একটা হচ্ছে কি ইয়োস্ট, YOAST, ইয়োস্ট এসইও। এটা খুব জনপ্রিয় একটা প্লাগইন, যেটা আমরা যখনই আমাদের সাইটে কোনো পোস্ট করব, এটা ডেডিকেটেড একটা ড্যাশবোর্ড দেয়, সেই ড্যাশবোর্ডে কিওয়ার্ড, তারপর মেটা ট্যাগ, মেটা ডিসক্রিপশন, এগুলো লেখার সুযোগ আছে। আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালি করব। তো দেখি আমরা কিভাবে করা যায়। প্রথমে যেটা করতে হবে, আমাদের গুগল সার্চ কনসোলে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সো আমরা যাই, দেখি আমরা প্র্যাকটিক্যালি যাই। গুগল সার্চ কনসোল, এটা লিখে আমরা সার্চ করি। হ্যাঁ, কয়েকটা ওয়েবসাইট করা যাবে, একটা জিমেলের আন্ডারেই কয়েকটা করা যাবে। সো আমি যখন সার্চ কনসোলে আসলাম, আমি স্টার্ট নাওতে দিব। তো দেখেন অলরেডি আমি একটা আপনাদের আগের ব্যাচের জন্য এখানে একটা ওয়েবসাইট আমি অ্যাড করে রাখছি, সেটা হচ্ছে কি mhmart.com। mhmart যেটা, এটা আমি অলরেডি করে রাখছি। সো আমি যেটা করব, আপনার কি খারাপ লাগতেছে?
আচ্ছা, আমরা অন্য একটাতে ঢুকে নতুন করে করার একটু ট্রাই করি। তো যখন আমি আমার জিমেলটা দিয়ে লগ ইন করবো, ঠিক এইরকম একটা অপশন আসবে, সিলেক্ট ইউর প্রপার্টি। আমি যে প্রপার্টিটা বা যে ওয়েবসাইটটা গুগলে দিতে চাচ্ছি সেটা আমাকে এখানে অ্যাড করতে হবে। তো সেটার আগে আমি যেটা করব বা আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে সাইটটা ছিল, যে এই যে ওয়েবসাইটটা, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে করা। তো এইটাকে আমরা অ্যাডমিনে ঢুকবো। অ্যাডমিনে ঢোকার পর আমরা একটা পাসওয়ার্ড দিব। আমাদের পাসওয়ার্ডটা কি ছিল? বাহ, ঢুকে গেছে। যাই হোক, সো এই যে আমরা এখানে ছিলাম, এটা আমাদের ওয়েবসাইটে ঢুকলাম। তো ঢোকার পর আমি আগে যেটা করি যে সবগুলো আগে আমি একটু ডিলিট করে দিই যাতে আপনাদের ইয়া করতে সুবিধা হয়। অল ইন অলটা আমি ডিলিট করে দিব, আর হচ্ছে ইওসটা ডিলিট করে দিব। হেডার ফুটার কোড ম্যানেজার এটা আমরা ডিলিট। আচ্ছা, তো এখন সবার আগে আমাদের যে জিনিসটা করতে হবে, গুগলে আরও দুইটা জিনিস আমাদের আগে থেকে রেডি করা লাগে। সেটা হচ্ছে সাইট ম্যাপ। আপনাদেরকে সাইট ম্যাপ সম্পর্কে বলছিলাম, মনে আছে আপনাদের? সাইট ম্যাপটা কি? সাইট ম্যাপ, তো সাইট ম্যাপটা হচ্ছে ওয়েবসাইটের একটা কঙ্কাল। আমার ওয়েবসাইটে কোথায় কি আছে না আছে সেটা গুগলকে আলাদা একটা সাজেশন দেওয়া, গুগলকে আগে থেকে জানায় দেওয়া। তো এই জিনিসটা অনেকভাবে বানানো যায়। আমরাও যেটা করব, আমাদের ওয়েবসাইটের একটা সাইট ম্যাপ বানাবো। সাইট ম্যাপ বানিয়ে সেই সাইট ম্যাপটা আমরা গুগলে দিয়ে দিব। যেমন আপনারা যদি গুগলে গিয়ে শুধু লেখেন যে সাইট ম্যাপ জেনারেটর, হ্যাঁ, দেখবেন যে অসংখ্য ওয়েবসাইট আছে যারা আপনাকে ফ্রিতে সাইট ম্যাপ করে দিবে। এই যে সাইটগুলো দেখতে পাচ্ছেন,
সবগুলাই হচ্ছে আপনাকে সাইট ম্যাপ করে দিবে। যেমন আমি যদি এখানে এই কিপিটাপ মার্টের আমি এটা বানাইতে চাই আমার সাইট ম্যাপ, আমি এটা দিয়ে শুধু স্টার্ট দিব, এই যে সে করা স্টার্ট করে দিছে। সিমিলারলি আমি যদি এটাতেও করি, স্টার্ট, সে আমার সাইট ম্যাপ বানাচ্ছে। সাইট ম্যাপটা কি বলছিলাম যে আমার ওয়েবসাইটের কয়টা লিঙ্ক আছে, কোথায় কি আছে, কোনটার নিচে কি আছে, কোন প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে আছে, এটা সম্পূর্ণ একটা তথ্য একটা কঙ্কাল স্বরূপ সে আমাকে দিবে। এবং এইটা যদি আমি গুগলকে আগে থেকে দিয়ে দিই, গুগলের যে স্পাইডার বা ক্রাউলারগুলো আছে খুব ইজিভাবে আমার ওয়েবসাইটে সে অ্যাক্সেস করতে পারবে। তো এই জন্য এই সাইট ম্যাপটা দেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। তো এই আগে আমরা সাইট ম্যাপটা বানাচ্ছি, এই যে দেখেন সে একটা একটা করে পেজ সে স্ক্যান করে করে আমার জন্য একটা সাইট ম্যাপ বানাচ্ছে। হ্যাঁ, না এটা দিয়ে শুধু চেক করে। এখন সহজে যেটা করা যাবে, এইখানে যখন আমরা বানাচ্ছি থার্ড পার্টি ওয়েবসাইটগুলো থেকে, সেখানে আমাকে একটা ফাইল দিবে, এক্সএমএল ফাইল। ওই ফাইলটা আমি আমার ওয়েবসাইটে আপলোড করে দিব, এটা হচ্ছে একটা নিয়ম। কিন্তু অনেকেই যেটা থাকে যে আমরা এই কঠিন কাজটা করতে পারি না, ওয়েবসাইটের ফাইল কই আছে না আছে এগুলো তো আমরা সাধারণ মানুষ জানি না। যে কারণে এই কাজটাকে সহজ করার জন্য আরও একটা মাধ্যম আছে, এই মাধ্যমটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই মাধ্যমটা হচ্ছে আমরা চলে আসবো আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। আমাদের এই কঠিন কাজ, এই যে কোডিংয়ের কাজ, একটা কোড দিবে, কোড কোথায় এনে বসাইতে হবে, কি করতে হবে না করতে হবে, এগুলো তো আমরা টেকনিক্যাল জিনিসগুলো বুঝি না, আমরা তো ওয়েব ডেভেলপার না। তো সেই কাজটা করার জন্য ওই যে আমরা বললাম প্লাগইন, ছোট ছোট প্লাগইন আমাদের কাজকে সহজ করে দেয়। ওই রকম একটা প্লাগইন আমরা অ্যাড করব, যেমন অ্যাড নিউ প্লাগইন। আমি এখান থেকে বাম পাশ থেকে প্লাগইনে যাব, গিয়ে আমি এখানে নতুন অ্যাড প্লাগইন দিব এবং এই সার্চ বাটনে আমি লিখব যেমন অল ইন অল এসইও। দেখি তো, অল ইন অল এসইও নামে একটা প্লাগইন আছে, এই যে অল ইন অল এসইও বেস্ট ওয়ার্ডপ্রেস প্লাগইন। তাহলে আমরা এটা ইনস্টল করলাম, আমরা ইনস্টল অ্যাক্টিভ, আমরা এটাকে অ্যাক্টিভেট করে দেই। এটা করলাম। আর আমরা যেটা করব, আমাদের ইওসটাও করব। আচ্ছা, ইওসটা পরে করি, আগে একটা একটা করি। তো আমাদের এটা অ্যাড হয়ে গেছে। সো অল ইন অল এসইওটা অ্যাড হওয়ার পর, আমাদের অ্যাক্টিভ হওয়ার পর আমরা যদি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আমরা একটু বাম পাশে আসলেই যে জিনিসটা দেখতে পাবো যে অল ইন অল নামে একটা ড্যাশবোর্ড চলে আসছে। দেখা যাচ্ছে আপনাদের নিচে, এই যে এখানে একদম নিচে যে যেটা। তো এই অল ইন অল এসইওটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমার সামনে এরকম একটা ড্যাশবোর্ড আসলো। ফাইন, আমরা এটা কেটে দিব, যেহেতু এগুলা ফ্রি, মানে এগুলার পেইড ভার্সন আছে, অনেক সময় কাজ করবে অনেক সময় কাজ করবে না এরকম। তো একটু নিচে যদি আসি, আমাকে কিছু ডিসক্রিপশন দিচ্ছে যে আমার ওয়েবসাইটে বর্তমানে কন্ডিশন এরকম আছে। আমরা আর একটু নিচে যাই, লোকাল এসইও, সার্চ অ্যাপিয়ারেন্স, অ্যানালাইসিস, নেটওয়ার্ক। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি সাইট ম্যাপ নামে একটা অপশন আছে। সো আমরা এটাতে ম্যানেজে যাব। ম্যানেজে যাওয়ার পর এইখানে দেখেন সাইট ম্যাপ এনেবল করে দিছি আমরা। তারপর হচ্ছে যে আমরা ইন্ডেক্সটাকেও এনেবল করে দিছি, সব কিছু যা যা যেরকমভাবে দেওয়া দরকার। এই যে দেখেন অথার সাইট ম্যাপ, আমার ইন্টারনাল কিছু তথ্য আছে সেটাকে আমি কি করে দিছি, ডিসেবল করা। যে আমি চাই না যে আমার যে অথেন্টিক কিছু অথারের কিছু তথ্য আছে সেগুলো যাতে পাবলিকলি না যায়, সেই কারণে এটাকে ডিসেবল করে দেওয়া আছে। তো এইগুলো করে আমি সেভ চেঞ্জেস দিচ্ছি। তো সেভ চেঞ্জেস দেওয়ার পর আপনারা একটু খেয়াল করেন, আমাদের যে এই সাইটটার এসইও, এই সাইট ম্যাপ যে হয়েছে কি না সেটা আমি টেস্ট করব এইখানে। যেমন mhmart.com, প্রত্যেকটা ওয়েবসাইটের সাইট ম্যাপ ইন জেনারেল সাধারণভাবে চেক করার নিয়ম হচ্ছে, বা যেখানে থাকে সেটা হচ্ছে আমার ডোমেনের নেমটা স্ল্যাশ দিয়ে sitemap.xml এটা দিলেই চলে আসে। তো আমি দেখি তো আমারটা আসে কি না, sitemap.xml, দেখি তো, এই যে দেখেন আমার সাইট ম্যাপ এটা কিন্তু রেডি। আমি যখনই আমার ওয়েবসাইটটা লিখে /sitemap.xml দিলাম, আমার এই সাইটে কতগুলো লিঙ্ক আছে সে কিন্তু আমাকে দিয়ে দিছে। তো এরকমভাবে প্রত্যেকটা ওয়েবসাইটেরই আমরা এই স্ট্রাকচারটা করতে পারি। এখন আমরা যেগুলো দিয়ে বানাচ্ছিলাম, দেখি তো এগুলার কি অবস্থা। আমরা থার্ড পার্টি দিয়ে বানাচ্ছিলাম না, দেখি তো আমাকে কি দেখাচ্ছে। এটা এখনো লোডিং নিচ্ছে।
ওই সেম জিনিসগুলাই দেখাবে। এই যে ডাউনলোড, দেখি তো আমি ডাউনলোড করে কি দেখায় আমাকে। এই যে এটা যদি আমি একটু ওপেন করি, এই যে দেখেন সেম জিনিসটাই আমার এখানে যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলোই সে বারবার কপি পেস্ট করে দিয়ে দিচ্ছে এবং গুগলকে বলে দিচ্ছে যে এই সাইটে এই লিঙ্কগুলো আছে। তো এই কাজটাকে আমাকে আরও সহজ করে দিছে কে? এই যে একটু আগে যে আমি একটা প্লাগইন ইনস্টল করলাম, একটু আগে যে আমরা যে প্লাগইনটা ইনস্টল করলাম এই কিপ ইট আপ মার্টের যে সাইটটাতে, না সরি ওই আমাদের যে আগের যে এয়ার সাইটটাতে আমরা যেটা করলাম, এই অল ইন অল এসইওটার মাধ্যমে অটোমেটিক্যালি আমাদের সাইট ম্যাপটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আসি আমরা যেটা যে যেখানে ছিলাম আমরা, যেটা আমরা খুলতে চাচ্ছিলাম, এই যে এইখানটাতে বলতেছে আমাদের কি যে আমরা অফিসিয়ালি গুগলকে সাবমিট করব আমাদের ওয়েবসাইটটা। কোন ওয়েবসাইটটা? এই যে এইটার কাজ, যেটার কাজ আমরা করতেছি, এইটার কাজ, এই ওয়েবসাইটের কাজটা আমরা করতেছি। সো এইটা আমরা অ্যাড করব এইখানটাতে। তো এইটা করার জন্য আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, আপনারা দেখেন। প্রথমটা হচ্ছে কি ডোমেইন, আরেকটা হচ্ছে কি ইউআরএল। এখন ইউআরএল আর ডোমেইনের মধ্যে পার্থক্য কি মনে আছে আপনাদের? ডোমেইনটা হচ্ছে শুধুমাত্র আমার অ্যাড্রেসটা, যেটা keepitupmart.com এই পর্যন্ত, এটা হচ্ছে কি ডোমেইন। www ছাড়া, http ছাড়া বা .com এর পরে স্ল্যাশ দিয়ে যে অনেক সময় লিঙ্ক থাকে ওইগুলো ছাড়া শুধু আমার ডোমেইন হচ্ছে keepitup.com অথবা mhmart.com, এটা আমার ডোমেইন। আর যখনই আমি কোনো লিঙ্ক দিতে গেলে বলবো যে keepitup.com স্ল্যাশ দিয়ে বাই নাও, পারচেস নাও, এরকম কিছু থাকবে, সেটা হয়ে যাবে কি লিঙ্ক বা ইউআরএল। ঠিক আছে? তো এখন এখানে যেহেতু দুইটা অপশন, আপনারা চাইলে এটা দিয়েও করতে পারি, আমরা চাইলে এটা দিয়েও করতে পারি, বাট আমি প্রিফার করব এইটা। কারণ হচ্ছে এই অপশনটা তারা নতুন অ্যাড করছে। তো এই অপশনটাতে অনেক সময় কাজ করবে, অনেক সময় কাজ করবে না, ওদের সার্ভারে প্রবলেম করে, যে কারণে সবসময় সেকেন্ড যেটা আগে ছিল সেইটা দিয়েই আমি সবাইকে প্রিফার করি এইটা দিয়ে করতে। তো ইউআরএল প্রিফিক্স যেটা আছে আমরা সেই অপশনটাতে যাব, গিয়ে এইখানে সিম্পলি আমাদের যেটা থাকবে, আমাদের যে লিঙ্ক থাকবে বা আমাদের যে ইউআরএল থাকবে সেই ইউআরএলটা আমরা দিয়ে দিব। তাহলে ইন দ্যাট কেস আমাদের ইউআরএল কি? এইটা mhmart.com, এটা হচ্ছে আমাদের ইউআরএল। দেখেন আমি কিন্তু https সহ দিছি, কিন্তু আমি যদি এইখানে দিতাম তাহলে শুধুমাত্র কোনটা দিতাম? mhmart.com। এইখানে কিন্তু http সহ নিবে না। এটাতে যদি আমি http সহ দেই আমাকে কিন্তু এই যে কন্টিনিউ এর অপশন নাই, দেখছেন? নাই। যখনই আমি এই যে সামনের এগুলো ডিলিট করে দিব, এই যে এখন কিন্তু আছে। তো আমরা এটা দিয়ে করব, সেকেন্ডটা দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম, দিয়ে আমরা কন্টিনিউ দিলাম। ভেরিফাইং আমার প্রপার্টি, আমার যে ওয়েবসাইটটা সেটা তারা ভেরিফাই করতেছে। আচ্ছা, ভেরিফাই করার পর এখন আমাকে বলতেছে যে ভেরিফাই ওনারশিপ, এই যে সাইটটা যে এটা তোমার, এটা তুমি আমাদের প্রমাণ দাও। কারণ আসলে যে আমার এই সাইটটা আমার না হলে আমি এই ড্যাশবোর্ডে কেমনে আসছি সেটা তো তাদেরকে বুঝাইতে হবে। বুঝছেন টেকনিক্যাল বিষয়টা? এই সাইটটার অ্যাডমিনে তো আমি আসি, কিন্তু এই জিনিসটা তো গুগলকে আমি সরাসরি বলতে পারতেছি না ফোন দিয়ে যে ভাই এই সাইটটা তো আমার। তাদেরকে একটা প্রসিডিউরের মাধ্যমে বুঝাইতে হবে। তো প্রসিডিউরটা কি? এই যে হচ্ছে প্রসিডিউর। তারা বললো যে ভাই এই সাইটটা যে আপনার সেটা প্রমাণ করার কয়েকটা ওয়ে আছে, সেই ওয়েগুলো যদি আপনি করতে পারেন তাহলে আমরা বুঝবো এই সাইটটা আপনার। তাহলে কি কি ওয়ে আছে? এক নম্বর হচ্ছে তারা আমাকে একটা ফাইল দিছে, গুগলের একটা ফাইল, HTML ফাইল দিছে, আমাকে বলতেছে এই ফাইলটা তুমি ডাউনলোড করে তোমার ওয়েবসাইটে আপলোড করে দাও, তাইলে আমি বুঝবো এটা তোমার। আচ্ছা, এটা হচ্ছে গেল একটা অপশন। দুই নাম্বার আছে কি HTML ট্যাগ। এইখানে তারা একটা কোড দিছে, তারা একটা ট্র্যাকিং কোড দিছে, সেই কোডটা আমাকে বলতেছে যে তুমি এই কোডটা কপি করে তুমি তোমার ওয়েবসাইটের হেডার সেকশনে পেস্ট করে দাও, তাইলেও আমরা বুঝবো এটা তোমার ওয়েবসাইট। সেম জিনিস দিছে গুগল অ্যানালিটিক্সের একটা কোড দিছে, বলছে তুমি যদি এটাও না পারো তাহলে তুমি গুগল অ্যানালিটিক্স, তোমার যে ওয়েবসাইটে গুগল অ্যানালিটিক্স আছে ওইখানে গিয়ে আমার এই কোডটা পেস্ট করে দাও, তাইলেও বুঝবো যে এই ওয়েবসাইটটা কি তোমার। তো বেশ কিছু অপশন আমাদেরকে এখানে দিছে। আবার ডোমেইন নেম প্রোভাইডার, আমি যেখান থেকে আমার ডোমেইন হোস্টিং কিনছি ওইখানে গিয়েও যদি এই কোডটা আমি বসায় দেই তাহলেও তারা ভাববে যে এই ওয়েবসাইটটা আমার। কারণ তারা জানে যে একমাত্র একটা ওয়েবসাইটের মালিকের কাছে এই তথ্যগুলো থাকে, একটা মালিকই এই তথ্যগুলো কি করতে পারে? অপারেট করতে পারে, অ্যাক্সেস করতে পারে। ঠিক আছে? এটা কেন করলো গুগল? আপনাদের মনে প্রশ্ন আসে না যে এটার কি দরকার?
আমি চাইলে এই যে আমি যে প্রথমে একটা কথা বলছি যে আমি চাইলে ফেসবুকের এসইও করতে পারি না, আমি চাইলে youtube.com এই কোম্পানির এসইও করতে চাই না। হ্যাঁ হ্যাঁ, তো আমি কেন করতে পারি না? পারি তো, অবশ্যই পারি। আমি মাগনা মাগনা কাজ করতেছি। মার্কেটিং যেমন পজিটিভ আছে, নেগেটিভ মার্কেটিংও আছে, ঠিক আছে? নেগেটিভ মার্কেটিংও আছে। মার্কেটিং ইজ নট অলওয়েজ গুড সাইড। মার্কেটিং যে আপনার ভালো জিনিস তা না। আজকে বাংলাদেশে আমরা কয়জন মানুষ? আনুমানিক 20 কোটি। 20 কোটি মানুষ যদি আজকে থেকে আমরা গুগলে আগামী 7 দিন ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শুধু যদি লিখি যে দ্য মোস্ট ব্যাড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ ইন্ডিয়া, এই লাইনটা, দ্য মোস্ট ব্যাড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ ইন্ডিয়া, এই লাইনটা লিখে আমরা পুরো বাংলাদেশের মানুষ যদি 7 দিন গুগলে দেই, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে 7 দিন পরে গুগলে সার্চ করে দেখবেন যে হুইচ কান্ট্রি ইজ দ্য মোস্ট ব্যাড ইন দি ওয়ার্ল্ড, সুন্দর করে লেখা দেখাবে ইন্ডিয়া। হ্যাঁ হুম 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 ওই যে চাওয়ালার ছবিটা চলে আসে। তো এইটা বুঝতে পারছেন টেকনিক্যাল বিষয়টা যে কতটা পাওয়ারফুল। গুগলের কোনো বাপের শক্তি নাই যে ডেটা চেঞ্জ করার, আপনি আমি যা বলবো তাই। হ্যাঁ, যেমন এই কি বলে যে বাংলাদেশের জাতীয় ফুল কি? শাপলা। আমরা যদি কালকে থেকে লিখি যে বাংলাদেশের জাতীয় ফুল দুয়েল, 7 দিন ভরা কোটি কোটি মানুষ পোস্ট করতেছে, পুরো রেজাল্টই চেঞ্জ হয়ে যাবে, সার্চ চেঞ্জ হয়ে যাবে, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক না? তো এই যে এই কারণেই গুগলে বলতেছে ভাই তুমি তো যার তার মার্কেটিং করতে পারো না। তুমি যদি এখন মাইক্রোসফট কোম্পানিরা বলো যে দিস ইজ এ ফেক ওয়েবসাইট, দিস ইজ এ ফেক কোম্পানি, তাহলে তো এটা কিছুদিন পর যদি র্যাঙ্ক উঠে যায় তাহলে তো ওনার নেগেটিভ মার্কেটিং হলো। এই জন্যই একজন মালিক তো আর চাইবে না যে তার কোম্পানির মানে বাজে জিনিস মানুষের চোখে চলে আসুক। ফর দিস রিজন এই সিস্টেমটা যে আপনি যেটারই মার্কেটিং করেন আগে বুঝাইতে হবে যে আপনি এই কোম্পানিটা ভালো চান বা আপনি এই কোম্পানির মালিক, কারণ মালিক কখনো তার কোম্পানির খারাপ চাইবে না, যে কোনো নেগেটিভ তথ্য যাতে না ছড়ায়। এই জন্যই ওনারশিপ ভেরিফিকেশন সিস্টেমটা। আচ্ছা, এখন তাহলে আমরা এটা ভেরিফাই করি দেখি। তো আমি সবাইকে এখান থেকে যেটা সহজ মেথড সেটা বলি। আমরা তো এইসব কুটটুট বুঝি না। মনে করেন আমি ধরে নিচ্ছি যে একটা ওয়েবসাইটে কি থাকে, হেডার, ফুটার, মেনু, এগুলো বুঝেন কিছু? আমরা বুঝি? কোনো আইডিয়া আছে? কিছু টেকনিক্যাল আমাদের আইডিয়া লাগবে কিন্তু, হ্যাঁ, একদম না হলে যে না তা না, কিছু হলেও লাগবে। এই যে উপর একটা ডোমেন হোস্টিং, এটা ধরেন ব্যানার, এটা হচ্ছে লোগো, আর এইগুলো হচ্ছে কি মেনু, এগুলো হচ্ছে মেনু। আমার এক একটা মেনু আছে, এটা ব্যানার, এটা ক্যাটাগরি, এইভাবে ক্যাটাগরিগুলো আছে। হ্যাঁ, তো এইটাকে বলবো আমরা হেডার সেকশন, যেখান থেকে আমার ওয়েবসাইটটা স্টার্ট হয়েছে একদম এইটা, এটা হচ্ছে কি হেডার। মানে হেডার মানে কি উপরের অংশ। আর এই যে একদম নিচে যদি যাই আমরা স্ক্রল করে, এটা হচ্ছে কি ফুটার। এগুলো কমন শব্দ, আপনারা বুঝলেই বুঝবেন। তার মানে এই যে পোর্শনটা, কালো যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, এই সবটাই কি ফুটার, ঠিক আছে? হেডার, ফুটার, মাঝখানে থাকে পেজ, বিভিন্ন পেজ, ক্যাটাগরি, এটা সেটা। তো সে আমাকে বলতেছে যে আমি যে কোডটা তোমাকে দিচ্ছি, এই কোডটা তুমি হেডারের ভেতরে যে কোনো জায়গায় পেস্ট করে দাও, অর্থাৎ এইখান থেকে শুরু হয়ে এই ফুটারের উপর পর্যন্ত যেটা আছে এইখানে যে কোনো জায়গায় তুমি পেস্ট করে দাও। এখন এই কাজটা আমরা সহজে করব, আমরা জানি না হেডার কোনটা ফুটার কোনটা, আমাদের কোনো আইডিয়া নেই। সো আমরা একটা সাহায্য নিব একটা প্লাগইনের, ওই আগেরটার মতো। আমরা তো বুঝতাম না যে সাইট ম্যাপ কেমনে বানায়, কই গিয়া বানায়, সাইট ম্যাপটা আবার আপলোড করতে হইতো। বাট আমরা যখন অল ইন অল এসইওর মাধ্যমে এই যে এই প্লাগইনসটার মাধ্যমে কি করে ফেলছি, জাস্ট ইনস্টল করলাম, এখানে সেভ দিলাম, আমাদের অটোমেটিক কি সাইট ম্যাপ রেডি হয়ে গেছে, দেখছেন? তো একই রকমভাবে আমরা আরেকটা প্লাগইন ইনস্টল করবো। তাহলে যাই আমরা বাম পাশে এই যে প্লাগইনস দিলাম, প্লাগইনস, অ্যাড এ নিউ প্লাগইন দিলাম। এখন আমরা এই সার্চ বারে লিখি যে হেডার
দেখি তো কিছু আসে কিনা। হেডার বানানো হয়েছে আমারটা, হেডার এন্ড ফুটার, এটা দিয়ে আমরা যদি একটু সার্চ করি দেখি তো কোনো রেজাল্ট আসে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের চলে আসছে, বাট এই যে আইকনটা একটু দেখে রাখেন, হেডার ফুটার কোড ম্যানেজার, হেডার ফুটার কোড ম্যানেজার, এটাকে আমরা ইনস্টল করব এখানে। নর্মালি ইনস্টল হওয়া শেষ, অ্যাক্টিভেট করে নিব আমরা। তো এইটা অ্যাক্টিভেট হওয়ার পর আমরা যদি এটাকে একটু রিফ্রেশ করি, তো রিফ্রেশ করার পর আমরা একটু নিচে যাই, দেখি আমাদের কোনো অপশন অ্যাড হয়েছে কিনা। অ্যাপিয়ারেন্স, প্লাগইনস, ইউজার, টুল, কোথায় গিয়ে এটা লুকায় আছে দেখি তো। এই যে দেখেন নতুন একটা অপশন আমাদের এখানে চলে আসছে, HFCM, মানে হেডার ফুটার কোড ম্যানেজার সংক্ষেপে, দেখছেন? এটাতে আমরা ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পর এটা অলরেডি যেহেতু একটা ছিল, লেট মি ডিলিট দিস ফার্স্ট, আমি আগে এটা, আচ্ছা এটা এইভাবেই থাকুক। তো যখন আমরা হেডার ফুটারে চলে আসলাম, এখন আমাদের কাজ হবে এই যে উপরে অ্যাড নিউ স্নিপেট, এটাতে আমরা দিব অ্যাড নিউ স্নিপেট, অর্থাৎ নতুন একটা কোড আমরা অ্যাড করতে চাচ্ছি। দিলাম এটা, এরকম একটা অপশন আসলো। এখন চলে যাব আমরা ওই যে গুগলে যে কোডটা আমাকে দিছে, কোন কোডটা নিব আমরা? HTML ট্যাগটা নিব। ওই যে এখান থেকে দিলাম HTML ট্যাগ, এখানে ক্লিক করলে এই যে কোডটা, এই যে কপি, এটা আমাকে কপি করতে বলতেছে। সো নর্মালি আমি এখানে কপি করলাম কপি করে এই কোডটা এখন আমি নিয়ে বসিয়ে দিব কোথায়? আমার হেডার সেকশানে। তো এই চলে আসলাম এখানে হেডারটা খুঁজে বের করার জন্য। স্নিপার নেম, স্নিপার যে কোনো একটা নাম দিই, যেমন এইটা হচ্ছে কি ওনারশিপ, এটার নাম হচ্ছে ওনারশিপ ভেরিফিকেশন কোড, এটা যে কোনো একটা নাম আপনি দিয়ে দিতে পারেন। কোডটা কি? HTML, যে আমি কিনেছি এটা একটা কি HTML। সো HTML সিলেক্ট করলাম, সাইট ওয়াইড যেটা যেরকম আছে সেরকমই থাকবে। এই যে এখানে কোডটা আমি চোখ বন্ধ করে পেস্ট করে দিব, যেটা কপি করলাম সেটা পেস্ট করে দিলাম, দিয়ে সেভ দিয়ে দিচ্ছি। ব্যাস, আমি সেভ দিয়ে দিলাম। এখন সেভ দেওয়ার পর আমি আবার চলে যাব আমার ওনারশিপ ভেরিফিকেশন পেজে। যাওয়ার পর যদি আমার সাকসেসফুলভাবে আমি এটা করতে পারি, করার পর আমি ভেরিফাই দিব। ভেরিফাই দেওয়ার পর যদি তারা সব ঠিকঠাক থাকে তাহলে আমাকে এখানে সাকসেসফুল দেখাবে। তো দেখি আমাদের এটা দেখাচ্ছে কিনা। দিলাম ভেরিফাই, দেখি কি বলে আমাদেরকে। ব্যাস, আমাদেরকে গ্রিন সিগন্যাল দিয়ে দিছে যে আমার ওনারশিপটা কি হয়ে গেছে, ভেরিফাই হয়ে গেছে। অর্থাৎ তারা যে কোডটা আমাকে দিছিল, যেখানে বসার কথা সেখানেই আমরা কি বসাইতে পারছি, আমরা সাকসেসফুল হয়েছি। হওয়ার পর আমরা গো টু প্রপার্টিতে যাব। তো এই হচ্ছে আমার প্রপার্টি, বাম পাশে আমার টোটাল প্রপার্টি। আমি আমার ওয়েবসাইটে অ্যাড করে দিছি, অফিসিয়ালভাবে গুগলে সাবমিট করে দিছি অলরেডি। এখন গুগল আমাকে এইখান থেকে তথ্য দেখাবে। তো কি কি তথ্য দেখাবে আমি একটু দেখি। ওভারভিউতে আমাকে দেখাচ্ছে আমার পারফরমেন্স কেমন, আমার ওয়েবসাইটের ইন্ডেক্সিং কেমন হয়েছে আমার ওয়েবসাইটে, এটা দেখাচ্ছে। যেমন 13টা পেজ অলরেডি কি গুগলে ইন্ডেক্স করে ফেলছে। এই যে ওয়েবসাইটটা আমরা দিলাম, সেই ওয়েবসাইটের 13টা পেজ অলরেডি কোথায় গুগলে ইন্ডেক্স করে দিছে। তো গুগলে একটা ওয়েবসাইটের কতগুলো পেজ গুগলে ইন্ডেক্স করছে সেটা চেক করার আরেকটা সহজ মাধ্যম আছে। সেটা হচ্ছে আমরা তো আর সব ওয়েবসাইটের এতে ঢুকতে পারবো না, এটার ভেতরে ঢুকতে পারবো না। তো সেটার একটা সহজ মাধ্যম হচ্ছে সাইট কোলন দিয়ে যদি আমরা ওয়েবসাইটের ডোমেনটা দিই mar.com, এটা দিয়ে যদি আমরা সার্চ করি আমাদেরকে এখানে অনেক সময় লোকেশন বেঁধে রেজাল্ট দেখাবে। যেমন এখানে কয়টা পেজ আসছে আমাদের? 6টা পেজ, এই যে দেখাচ্ছে 6টা রেজাল্ট। হ্যাঁ, 17 মাইক্রোসেকেন্ডে 6টা রেজাল্ট দেখাচ্ছে, অর্থাৎ পেজগুলো ইন্ডেক্সিং হচ্ছে। আর অলমোস্ট 13টা পেজ গুগলে ইন্ডেক্স করা আছে। পারফরমেন্স কেমন সেটা আমরা দেখতে পাচ্ছি, মোবাইলে কেমন, ল্যাপটপে কেমন, কয়জন শপিং করলো এটা দেখতে পাচ্ছি, ইনহ্যান্স হয়েছে কিনা সেগুলো দেখতে পাচ্ছি। ওকে, তারপরে বাম পাশের আরেকটা অপশন পারফরমেন্স, গেলাম পারফরমেন্সে।
টোটাল ক্লিক কয়টা পড়ছে আমার প্রোডাক্টে? একটাও না, কারণ সবে মাত্র আমরা সেটা কি করলাম, ইন্ডেক্সিং করছি। টোটাল ইমপ্রেশন হয়েছে একজন, অ্যাভারেজ 0। এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি আমার পেজের, কোন কান্ট্রি থেকে লোক আসছে, যেমন দেখেন বাংলাদেশ থেকে একজন, কোন ডিভাইস থেকে দেখছে, কম্পিউটার থেকে দেখছে, দেখছেন আপনারা এখান থেকে কোয়েরিগুলো আমরা দেখতে পাচ্ছি যে কোন পেজটা আমার দেখছে। এই যে দেখেন এই পেজগুলো একটা ভিজিটর দেখছে। হ্যাঁ, না এগুলা আস্তে আস্তে করবে, মানে ইনস্ট্যান্ট হবে না, হয় না, একটু একটু পর পর এগুলা ইন্ডেক্সিং হয়। তো কান্ট্রি বাংলাদেশ থেকে দেখতেছে, এই যে মানুষ কান্ট্রি দেখাচ্ছে আমাকে, কোন ডিভাইস সে ইউজ করতেছে, ডেস্কটপ। এখন আপনি যদি ফোনে ঢোকেন এই সাইটটাতে, একটু পরে দেখবেন যে এখানে মোবাইল লেখাটা চলে আসবে। সার্চ অ্যাপিয়ারেন্স, সে কি সার্চ করে ঢুকছে কি না, না ঢুকে নাই। ডেট, কোন কোন ডেটে দেখছে, যেমন 26শে এপ্রিল আমরা এর আগের ব্যাচে ক্লাস করাইছি, সো একজন ছিল, একজন ঢুকছিল, এই কারণে এখানে 1 লেখা। বুঝতে পারছেন? সো গুগলের এই জিনিসটা খুবই মজার, এবং এইটা থেকেও বেশি মজা হচ্ছে অ্যানালাইটিক্সটা, রিয়েল টাইম অ্যানালাইটিক্সটা এতটা পাওয়ারফুল, মানে বিশ্বাস করবেন না যে আপনি শুধু হ্যালো হ্যালো, আচ্ছা, তো অ্যানালিটিক্সটা এত মজার, আপনি শুধু বসে থাকবেন, আপনি দেখতেছেন সিসি ক্যামেরার মতো যে 10 জন ভিজিটর আপনার, ধরেন যে আপনি একটা বডি স্প্রে, হ্যাঁ মানে বডি স্প্রে একটা আইটেম আপনার ওয়েবসাইটে অ্যাড করছেন, সবাই এটার উপরে ঢুকতেছে, সবাই এই পেজে ঢুকতেছে, ঢুকে সাইরা দেখে সাইরা চলে আসতেছে, কেউ তো কিনে না, দেখতেছে বেশি। আবার 20 জন, আজকে 100 জন মানুষ ঢুকছে মনে করেন যে এই ফেস ওয়াশটার পেজে, কিন্তু কেউ কিনলো না। তখন আপনি আইডেন্টিফাই করবেন কেন কিনলো না, প্রোডাক্টটা তো সুন্দর, প্রোডাক্টে মানুষ যাচ্ছেও কিন্তু কিনতেছে না কেন। তখন হয় আপনি এটাতে একটা অফার লাগায় দিবেন, অথবা প্রাইস ইনক্রিজ করে দিবেন, প্রাইস কমায় দিবেন, বা যেটাই হোক একটা কম্বো প্যাকেজ টেকেজ দিয়ে দিবেন, তখন আপনার এই প্রোডাক্টটা সেল হবে। আপনি ওয়েবসাইটের বাইরে বসে থেকে দেখতে পাচ্ছেন যে কোন এলাকার মানুষ আপনার সবচেয়ে ওয়েবসাইটে ঢুকে। বাংলাদেশের থেকে যদি হয় দেখবেন যে মাইমেশিং জোন থেকে বেশি মানুষ ঢুকতেছে প্রত্যেক দিন, তার মানে আপনার বুঝতে হবে যে আমার মাইমেশিং জোনের কাস্টমার বেশি, ওইটাকে মার্কেটিংয়ের সময় প্রায়োরিটি বেশি দিতে হবে। আমার ওয়েবসাইট আমি খুলে রেখে দিলাম, আমি যদি অ্যানালিটিক্সটা না দেখি আমি কেমনে বুঝবো পৃথিবীর কোন মানুষ ঢুকতেছে আমার ওয়েবসাইটে, কোন মানুষের প্রায়োরিটি বেশি, কোন কোন প্রোডাক্টগুলো বেশি দেখতেছে, এটা আমি দেখবো কেমনে, জানবো কেমনে? তাহলে তো আমার ওয়েবসাইট করে লাভ নাই। তো এই কারণেই এসইওটা এতটা ইম্পর্টেন্ট, আমরা বাংলাদেশিরা বুঝি না, এসইওর পেছনে টাকা খরচ করি না, এসইওর জন্য টিম করি না, এসইও মার্কেটিংটাই আমরা করি না অনেকেই, যে কারণে এই ভুলগুলো আমরা করি। বিদেশিরা দেখবেন নর্মাল একটা ওয়েবসাইটের মাধ্যমে অনেক টাকা রেভিনিউ করে, সামান্য একটা ওয়েবসাইট, কুকুরের খাবার, বিড়ালের খাবার, বিড়ালের পোশাক, এইগুলো বিক্রি করে $1,000,000 ইনকাম করতেছে। কারণ ওরা একটা বিজনেসে নামার আগে এই টেকনিক্যাল জিনিসগুলো আগে হ্যান্ড ওভার করে, ঠিক আছে? তারা আগে অ্যানালাইজ করে যে কোন জিনিসগুলো মানুষ সার্চ করতেছে, মানুষের কি দরকার, হ্যাঁ মানুষের মার্কেটিং অ্যানালাইসিস সব কিছু ওরা আগে থেকে দেখে নেয়। তো আমরা এই জিনিসটা করলাম, দেখি আর কি কি অপশন আছে। ইউআরএল ইন্সপেকশন মনে আছে আপনাদের যে এটা কি? ইন্সপেকশন জিনিসটা কি মনে আছে? ওই যে আমাদের ওয়েবসাইটের ব্রোকেন লিঙ্ক বা আদার্স যে জিনিসগুলো ছিল এই জিনিসগুলো চেক করা। সো আমি একটু এটা চেক করি, দেখেন তো, এই যে দেখেন আমাদের এই ইউআরএলটা গুগলে ইন্ডেক্স হয়ে গেছে অলরেডি। এইটা ইন্ডেক্স করতে 72 মিনিট সময় লাগে, সরি 72 ঘন্টা। তার মধ্যে আমাদের অলরেডি এটা কি হয়ে গেছে, ইন্ডেক্স হয়ে গেছে। আমাকে বলতেছে যে টিকমার্ক দিয়ে গুগল ইজ অন, ইউর ইউআরএল ইজ অন গুগল। আমার ওয়েবসাইটটা অলরেডি কি গুগলে এখন আছে। আচ্ছা, পেজ ইন্ডেক্সিং, পেজ ইজ ইন্ডেক্সড, এটা আমাকে বলতেছে এসএসএল করা, ফাইন, সব কিছু ভ্যালিড, সাইট লিঙ্ক ভ্যালিড, ওকে, সব ঠিকঠাক আছে। তার মানে ইন্সপেকশন মানে কি তো বুঝি আমরা। ইন্সপেকশন মানে কি? পুলিশ ইন্সপেকশন করতে আসে না, খোঁজ খবর নিতে আসে না, হ্যাঁ কোন কার কি আছে। তো আমরা এখানে একটা ইউআরএল দিয়ে আমরা ইন্সপেকশন করতেছি, গুগলে বলতেছি আমার সাইটটা ইন্সপেকশন করো, আমার সাইটের কোনো লিঙ্ক ইন্ডেক্স হয়েছে কিনা নাকি হয় নাই, আমার সাইটটা তুমি নিছো কিনা এটা দেখাও আমারে। সে আমাকে ফুললি ভাবে এখানে দেখাচ্ছে আমার ওয়েবসাইটটা অলরেডি কি ইন্ডেক্সড।
এইখানে দেখি তো আমরা কিপিটাপ মার্টটা দিয়ে দেখি তো এই অ্যাকাউন্টে কি আমাদেরটা কি দেখায় কিনা। ইউআরএল ইজ নট ইউর প্রপার্টি, আমাকে বলতেছে যে এইটার প্রপার্টি তো আমার না, কারণ আমরা তো এটা এখানে অ্যাড করি নাই, রাইট? ওকে, এটা আমরা পরবর্তীতে দেখব। তারপর যে অপশনটা আছে পেজ, চলে গেলাম পেজে। এই যে অলরেডি আমাকে দেখাচ্ছে আমার পেজ কয়টা আছে, 13টা গ্রিন ইন্ডেক্স করা, 60টা পেজ ইন্ডেক্স করা নাই। কারণ আমরা কোন ওয়েবসাইটে কাজ করতেছি, এমএইচ মার্ট। তো এমএইচ মার্ট সাইট তো এটার মধ্যে কিছুই নাই, আপনাদের বলছিলাম না এই সাইটে তো কিছুই নাই, জাস্ট এমনি রেখে দিছি। এটা কিন্তু কাজ এখনো শুরু করি নাই, আপনাদেরকে দেখানোর জন্য এটা দেওয়া। দেখেন এখানে কোনো কাজই নাই, এটা শুধু আপনাদের দেখানোর জন্য। এখানে লিঙ্ক অনেকগুলো ব্রোকেন লিঙ্ক আছে, কারণ কোনো লিঙ্কেরই এখানে কাজ করা হয় না, এটা আমরা শুধু এইভাবে সাজায় রাখছি, মানে রেখে দিছি। সো আমরা যখন কাজ করব এটা আমরা দেখে নিব। তো এই যে তথ্যটা 13টা লিঙ্ক ইন্ডেক্স, 60টা লিঙ্ক ইন্ডেক্স করে নাই। ওকে, তারপর আসি মেইন যে জিনিসটা, সাইট ম্যাপ। দেখেন আমরা কিন্তু সাইট ম্যাপ এখনো গুগলকে দেই নাই, আমরা কই রেখেছি, আমরা বানায় রাখছি। আমাদের সাইট ম্যাপটা আমরা বানায় রাখছি, আমরা কিন্তু এখনো গুগলকে অফিসিয়ালি কি দেই নাই। তো আমাদের সাইট ম্যাপটা কি ছিল মনে আছে আপনাদের, বলেন তো? এই যে mhmart.com/ দিয়ে কি ছিল, sitemap.xml, which is that is এই যে এটা ছিল না। আচ্ছা, এখন আমাদের কাছে এটা গুগলকে আবার দিব। গুগলকে এই যে পরীক্ষার আগে প্রশ্নটা দিয়ে দিলাম যে ভাই আপনার কষ্ট করতে হবে না, আপনার বাসায় মেহমান আসতেছে ফোন দিয়া, আপনি বলেন যে ভাই আপনার কষ্ট করা লাগবে না, আমি আগে থেকে আপনাকে একজন লোক পাঠাইতেছি। এই যে লোক পাঠানোর তথ্য সব এইটা, আমি অ্যাড্রেসটা লিখে আপনার পাঠাইতেছি যাতে আপনি সহজে আসতে পারেন। এখন আর তাকে খুঁজা বিভিন্ন কোটি ওয়েবসাইটের ভিতরে খুঁজা এমএস মার্টে আইসা, এমএস মার্টে কয়টা লিঙ্ক, এটা আর খোঁজা লাগবে না তার। আমি আগে থেকেই কি সে আসার আগেই কি করে দিচ্ছি, আমি বলে দিচ্ছি তাকে যে আমার ওয়েবসাইটে এই লিঙ্কগুলো আছে, তুমি এই লিঙ্কগুলোতে আসবা, এই লিঙ্কগুলোর এই তথ্য, এই লিঙ্কের এই তথ্য, তুমি শুধু আসবা, গ্যাট তথ্যগুলো নিয়ে চলে যাবা। এটা আমরা কেন করতেছি, গুগলকে একটু খাতিরদারি বেশি করতেছি। এটা না করলেও কিন্তু গুগল ইন্ডেক্স করবে, কিন্তু এইটা যারা দিবে তারা গুগলে বেশি স্পাইডার পাঠাবে, বেশি ক্রাউল করার সুযোগ পাবে, ঠিক আছে? তো এই জিনিসটা এখন আমরা তাহলে গুগলে দেই। কিভাবে দিব এটা নিয়মটা? এটার নিয়মটা হচ্ছে আমরা চলে যাব সাইট ম্যাপে, গেলাম সাইট ম্যাপে, অলরেডি একটা ইন্ডেক্স করা এটা। লেট মি ডিলিট দিস ফার্স্ট, আমি এটা একটু ডিলিট করে দিই। আচ্ছা, ডিলিট করা লাগবে না, আমরা নতুন করে সাবমিট করবো, সমস্যা নেই। তো এই সাইট ম্যাপটা তাহলে আমরা এখানে সাবমিট করি। সাইট ম্যাপটা আমাদের mhmart.com তো আছেই, তাহলে বাদ বাকি যে অপশনটা সেটা শুধু আমরা নিব। কি এটা, এই যে এটা সাইট স্ল্যাশের পর এটা sitemap.xml, এইখানে গিয়ে আমরা এই যে অ্যাড করে দিলাম, দিয়ে আমরা সাবমিট করব। এখন আমি আগে বলে নিই যে এই কাজগুলো অনেকবার ট্রাই করার পর কিন্তু হয়। হ্যাঁ, প্রথমবারে যে আপনাকে নিয়ে নিবে সেরকম না, বারবার এগুলোকে ফ্যাচ করতে হয়। তো আমরা একটু সাবমিট করি, দেখি আমাদেরটা নেয় কিনা। সাইটম্যাপ সাবমিটেড সাকসেসফুলি। তো দেখি আমরা একটু রিলোড দিয়ে, আমাদেরটা যে অলরেডি সাবমিট করা ছিল আর কি, সাকসেস। তো আমরা এখানে গিয়ে আমাদের যে সাইট ম্যাপটা থাকবে সেই সাইট ম্যাপটা আমরা এখানে আপলোড করে দিব। ওয়ান পয়েন্ট, সেটা হচ্ছে সব ওয়েবসাইটে যে website.com/ দিয়ে sitemap.xml দিলে যে আসবে সেরকমটা না। যেমন keepitupmart.com/ দিয়ে যদি আমি sitemap.xml দিই, দেখেন তো কোনো কিছু আসে কিনা। দেখছেন আমার এই সাইটের সাইট ম্যাপ আপনি দেখতে পারবেন না। কেন দেখতে পারবেন না? কারণ আমার keepitupmart.com-টা হাইলি সিকিউর একটা ওয়েবসাইট, এইটার সাইট ম্যাপ আমি মানুষকে দেখাইতে চাই না। বুঝাইতে পারছি কেন দেখাইতে চাই না? কারণ এইখানে অনেক কনফিডেন্সিয়াল তথ্য আছে, আমার লিঙ্ক আছে, আমার প্রোডাক্টের প্রাইস আছে, এটার মধ্যে আমার অনেক ধরনের তথ্য আছে, এটা আমি পাবলিক করে দেই নাই। দেখেন আমার ফাইল কিন্তু আছে, আমার কিন্তু ফাইল আপলোড করা, তা নাহলে কিন্তু এই লিঙ্কটা আপনাকে দেখাইতো না। দেখাইতো কি যে লিঙ্ক ইরর, ব্রোকেন, কিন্তু আমার এই লিঙ্ক কিন্তু আছে। আমার ওয়েবসাইট যেটা keepitupmart, যেটা মেইন ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের সাইট ম্যাপ কিন্তু ক্রিয়েট করা, এবং ওইটা ডেভেলপার দিয়ে করা। আমরা এই যে ফ্রিতে যে করে ফেলছি সেরকম না, ওইটা ডেভেলপার দিয়ে করা, এবং ওইখানে আবার পাবলিক ডিসঅ্যালাউড করা, যে পাবলিকরা কেউই এটা দেখতে পারবে না, এটা শুধুমাত্র গুগলে দেখতে পারবে। গুগল এবং ওই সাইটের মালিকের মধ্যে আমাদের সম্পর্ক, ওইটা দেখতে পারবে। কিন্তু এইটা ছাড়া দেখেন mhmart কি করে দিছি,
পাবলিক করে দিছে, এই যে এমএস মার্টে সব তথ্য দেখে ফেলতেছে। এখন আপনিও দেখতে পাচ্ছেন যে এমএস মার্টে তো একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টের ক্যাটাগরি আছে, চার্ট ফ্লো আছে, তারপর ক্যাটাগরি আছে, প্রোডাক্ট আছে, এই জিনিসগুলো আপনি দেখে ফেলতেছেন। এখন বড় বড় কোম্পানিগুলো যেটা করে যে এই জিনিসগুলো হাইড করে রাখে, যাতে করে একটা সাইট ম্যাপ মানে কি, একটা ম্যাপ, একটা জায়গার ম্যাপ যদি আপনাকে দেয়, আপনি তো ওই জায়গার আবিষ্কার করে ফেলতে পারবেন অনেক কিছু। এই কারণে অনেক সাইট ম্যাপটাকে হাইড করে রাখে। তো আমি দুইটাই দেখালাম, যে কিপিটআপ মার্ট হাইলি সিকিউর একটা ওয়েবসাইট, যে কারণে তাদের তথ্যটা কি হাইড করা, আর এটা হচ্ছে পাবলিক নর্মাল একটা ওয়েবসাইট, যে কারণে এটা এরকমভাবে করা। তো সব ওয়েবসাইটে যে এরকম সেরকমটা না, কিন্তু আমি জানি কিপিটআপ মার্টের সাইট ম্যাপটা কোনটা, এই যে এই স্ল্যাশের পরে কোনটা, এই স্ল্যাশের পরেরটা যদি আমি এখানে দিয়ে দিই তাহলে এটাও গুগলে সাবমিট হয়ে যাবে, কিন্তু ওই জিনিসটা শুধুমাত্র আমি জানি, আর কেউ জানে না, এবং ওয়েবসাইটের যে ওনার থাকবে সে জানবে। আচ্ছা, তো এইভাবে আমরা তাহলে সাইট ম্যাপটা ক্রিয়েট করে ফেললাম, এবং সাইট ম্যাপটা আমাদেরকে কি দেখাচ্ছে, সাকসেস। অনেক সময় আপনারা যখন করবেন এখানে ফেচ নট ফেচিং লেখা আসবে নট ফেচিং, তখন এটাকে আবার রিট্রাই করতে হবে 2 বার 3 বার 4 বার ভাবে দিলে একটা সময় পর এটা সাকসেস হয়ে যাবে। আচ্ছা, তারপরের অপশনটা কি, রিমুভালস, অর্থাৎ আমাদের এখান থেকে কোনো লিঙ্ক আমরা টেম্পোরারি রিমুভ করতে চাই কিনা, আউটডেট কন্টেন্ট হয়ে গেছে কিনা, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারি। যেমন একটা লিঙ্ক আমার গুগলে বাই চান্স চলে আসছে, বাই চান্স কি চলে আসছে, যেমন হিরো আলম ইজ দ্য মোস্ট ফেমাস হিরো ইন দ্য বাংলাদেশ, এই লাইনটা চলে আসছে ভুল ক্রমে, ভুল তথ্য। কারণ আমরা সবাই চাইতেছি কোনোভাবে এটা নামায় ফেলি, ঠিক আছে, দ্য মোস্ট অ্যাট্রাকটিভ হিরোইন হিরো আলম, এই লাইনটা তো আসলে আমরা চাই যে এটা নিচে নামাইতে, কিন্তু গুগলে তো একবার ইন্ডেক্স হয়ে গেছে মানে কি গুগলের রেজাল্টে চলে আসছে। তো এইরকম যদি কোনো কিছু থাকে তাহলে ওই লিঙ্কগুলো রিমুভ করার জন্য আমরা এই রিমুভালগুলো ইউজ করব। আমার লাইফে আমি অনেক ক্লায়েন্ট দেখছি, প্রায় 3টা না 4টা ক্লায়েন্ট আমার আসছিল, তার একটা ভুলভাল তথ্য আরেক ফ্রেন্ডে তাকে মিসইউজ করছে। মিসইউজ মানে তো বুঝি যে মানে খারাপ কোনো তথ্য দিয়ে পাবলিশ করে দিছে। আমরা বলতেছে যত টাকাই লাগুক আমার এই লিঙ্কটা সরাইতে হবে গুগল থেকে। তাহলে আমরা কিভাবে করবো এই জিনিসগুলো, তার ওয়েবসাইটের তথ্যগুলো নিয়ে যে লিঙ্কটা, ওই লিঙ্কটা আমরা এখানে রিমুভের একটা করবো, আমরা রিকোয়েস্ট দিব গুগলরে যে ভাই এই লিঙ্কটা তো আমার ভুল হয়ে গেছে, এই লিঙ্কটা তুমি তোমার সার্ভার থেকে নামায় নাও। এই যে যদি এরকম কোনো হয়, ইন দ্যাট কেস আমরা এখানে একটা রিকোয়েস্ট করব যে এই লিঙ্কটা তুমি সরায় দাও। তাহলে গুগল ওইটা ওই ইন্ডেক্স যেমন করে সে রিমুভও করে, ইন্ডেক্সও যেরকম করে সে আবার কি রিমুভও করে। আচ্ছা, তো এই অপশনটা আমরা এইখান থেকে দেখতে পারবো। তারপর আছে কিছু অপশন, যেমন এক্সপিরিয়েন্সের জায়গায় আছে কিছু, আমাকে বলতেছে HTTPS যেহেতু আছে, সে আমাকে কি বলতেছে, গুড, কোনো ইস্যুজ নাই। হ্যাঁ, এই জিনিসগুলো আমাকে দেখাচ্ছে। HTTPSটা দিলাম, এই যে HTTPS আমাদের 2টা URL করা আছে, আরও এখানে বেশ কিছু অপশন থাকবে। আমার যদি আমি লিঙ্কে যাই, আমি এখনো কোনো আউটবাউন্ড লিঙ্ক করি না এখানে, অফ পেজ এসইওর মাধ্যমে আমার এই লিঙ্কটা mhmart.com আমি অন্য কোথাও কি এখনো ইউজ করি নাই, যদি করতাম আমাকে এখানে কিছু লিঙ্কস দেখাইতো। তো এই ছিল মোটামুটি ইন ওভারঅল আমাদের গুগলের সার্চ কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করার নিয়ম। তো এইখান থেকে আমরা কি করলাম, মেনলি আমাদের ওয়েবসাইটটা আর সাইট ম্যাপটা আমরা গুগলে সাবমিট করে দিলাম, এবং সাবমিট করার মাধ্যমে এখন অফিসিয়ালি গুগলের যে ক্রাউলারগুলা, সফটওয়্যারগুলা, স্পাইডারগুলা, সেগুলো আমাদের ওয়েবসাইটে রীতিমতো আসবে, প্রতিদিন আসবে। আসার পর আমাদের ওয়েবসাইটে যে তথ্যটা থাকবে সেই তথ্যটা সে তার ডেটাবেজে নিয়ে নিবে। বুঝতে পারছি বিষয়টা, খুব ক্লিয়ার হয়েছে মোটামুটি, আপনাদের কনসেপ্টে আসছে। আচ্ছা, তো এই ছিল আমাদের এইটার মধ্যে। তো আমরা তো গুগলে করলাম মাত্র, এখন কোথায় আছে, আর কোথায় করব আমরা, বিং ওয়েবমাস্টার টুলেও আমরা করি সেম জিনিসটা। তো বিংয়ে আমি আপনাকে বলবো যে বিংটা যদিও বা এখন ইউজ করা হয় না, তারপরেও ইন ওভারঅল অ্যাপ্রক্সিমেটলি প্রায় 1 বিলিয়ন ভিজিটর থাকে প্রতি মাসে। 1 বিলিয়ন, বাংলাদেশের মানুষ তো আমরা বিংটা ইউজ করি না, বাট এটা বাইরের দেশে প্রায় 1 বিলিয়ন ভিজিটর পার মান্থ। তো এইটার জন্য আমরা সেম প্রসিডিওর আমরা যদি শুধু বিংয়ে যাই, দেখেন বিং আবার গুগলের সাথে কোল্যাব করে ফেলছে। বিং ওয়েবমাস্টার টুল লিখে যদি আমরা সার্চ করি, এই যে দেখেন চলে গেলাম আমরা এটাতে। খুবই সহজ, কারণ আমরা শুধু সুইচ করে দিব,
এই যে এটা অলরেডি এমএচ মার্টটা অলরেডি ইন করা। এই যে এটা অ্যাড করা অলরেডি, যে জিমেল দিয়ে আপনি করছেন সেই জিমেলটা অলরেডি এখানে অটোমেটিক চলে আসবে। তো আসলেও সেম জিনিস, এই যে এখানেও সাইট ম্যাপ, এই যে সাইট ম্যাপ সাকসেসফুল, ইউআরএল সাবমিশন, এই যে এখানে প্রত্যেকটা ইউআরএল অলরেডি সাবমিটেড। ব্যাকলিংকস আছে কিনা, কোনো ব্যাকলিংকস করি নাই এখনও আমরা। ইন্ডেক্স নাও, আমাদের কোনো নতুন কোনো প্রোডাক্ট আসলেই যাতে সাথে সাথে ইন্ডেক্স হয়ে যায়। একটা প্রোডাক্ট অ্যাড করলাম, সাথে সাথে এটা গুগলে চলে যাবে। এই জিনিসগুলো আমাদের এখান থেকেই অপারেট করা। তো ম্যাক্সিমাম সময় আপনারা যখন গুগল কনসোলটা করবেন, গুগল কনসোলটার সাথে সাথে এইখানে অটোমেটিক বিং সাবমিশনটাও চলে আসবে। আর এইখানে আমাদের যদি সাইট ম্যাপটা আমরা সাবমিট করি নতুন করে তাহলে পারবো। অলরেডি যেহেতু আমাদের সাবমিট করা আছে, এই যে mhmart.com/sitemap, এটা অলরেডি সাকসেস। সো আমাদের আর এটা লাগবে না। এই যে সাইট ম্যাপটা আমাদের ইন্ডেক্স হওয়া, প্রত্যেকটা পেজ ইন্ডেক্স হওয়া। তো আমরা একটা করলে, গুগলেরটা করলেই সাথে সাথে বিংয়েরটাও হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা, তো এইটাও আমাদের গেল। তারপরে যেটা আছে আমাদের আরেকটা খুব কঠিন একটা কাজ, সেটা হচ্ছে সেট আপ গুগল অ্যানালিটিক্স। আপনাদের ওয়েবসাইট তো পার্সোনাল একটা লাগে, একটা পার্সোনাল ওয়েবসাইট যদি পেইড ভার্সনের একটা করে নিতে পারেন তাহলে সবথেকে সুবিধা, কারণ ফ্রি ওয়েবসাইটগুলো তো কাজ করে না। ফ্রি ওয়েবসাইটগুলোতে এই কাজগুলো আপনার সবগুলো অপশন দিবে না। এসইওটা বাদ দিলে আপনারা বলবেন এত টাকা দিয়ে শিখতেছেন, এসইও শিখেন নাই, কাজে না আসে। ওয়েবসাইট একটা বানান, নিজে একটা ওয়েবসাইট লাগে না, একটা নিজের ওয়েবসাইট লাগবে। যদি এসইওটা প্রপারভাবে শিখতে গেলে যারা কাজ করে তাদের একটা ওয়েবসাইট আজকাল অনেকেরই পোর্টফোলিও করার জন্য লাগে। বাট তারপরেও তো আমরা যতটুকু সম্ভব ট্রাই করতেছি একটা ওয়েবসাইট লাইভে এনে আপনাদেরকে দেখানো। এটা সচরাচর অনেক জায়গায় থাকে না, অনেক জায়গায় এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি দেখায় না, শুধু থিওরিক্যাল বলে যায় যে এটা এইভাবে করে, শেষ। আচ্ছা, এখন 3 নম্বরের পার্টে যেটা আমরা গুগল অ্যানালিটিক্সটা একটু অ্যাড করব। তো গুগল অ্যানালিটিক্সটা অ্যাড করার জন্য আমরা চলে যাব গুগল অ্যানালিটিক্স, আমরা লিখে সার্চ করব। চলে যাব আমরা গুগল অ্যানালিটিক্সে। আচ্ছা, এটা অলরেডি করা mhmart দিয়ে না। let me change my account। যখনই আমি গুগল অ্যানালিটিক্সে আসবো ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, আমাকে এরকমভাবে একটা অপশন দেখাবে, ওয়েলকাম টু গুগল অ্যানালিটিক্স, স্টার্ট মেজারিং শব্দটা শুনেই আমরা বুঝতে পারলাম যে অ্যানালিটিক্সের মাধ্যমে তাহলে এখানে হিসাব নিকাশ দেখাবে। আমার ওয়েবসাইটে কতজন ভিজিটর আসলো, মান্থলি ভিজিটর কত, ইয়ারলি ভিজিটর কত, একটা স্ট্যাটিস্টিক, পুরো একটা স্ট্যাটিস্টিক দেখাবে। তো স্টার্ট মেজারিংয়ে দিই আমরা, ওকে। দেওয়ার পর আমার অ্যাকাউন্টের নাম চাচ্ছে, সো আমরা দিলাম যে mhmart, ওকে। গুগলের প্রোডাক্ট সার্ভিস আমরা সব কিছু করে আমরা নেক্সটে দিচ্ছি। প্রপার্টি নেম আবার চাচ্ছে, দিলাম। এবং আমার টাইম জোনটা আমি একটু সিলেক্ট করে দেই, বাংলাদেশ হয়ে গেল। কারেন্সিটা আমি ডলারে রাখতেছি, বাই চান্স যদি কখনো আমি আমার গুগল এটাতে অ্যাডসেন্স নেই অথবা গুগল অ্যাড দিই তাহলে যাতে এটা আমার সুবিধা হয়। আমার বিজনেসের সাইজ জানতে চাচ্ছে, আমি দিলাম যে 100 জনের মতো আমার লোক আছে। আমার ইন্ডাস্ট্রি কি, ইন্ডাস্ট্রিটা আমি দিচ্ছি, কি দিব আমি, ফুড, গেম, হেলথ, হোম অ্যান্ড গার্ডেন, ইন্টারনেট, টেলিকম, জবস, এডুকেশন, নিউজ, পিপল, প্যাট, রিয়েল এস্টেট। আমি রিয়েল এস্টেট দিচ্ছি যে এটার মধ্যে আমি রিয়েল এস্টেট টাইপের বিজনেস করব। নেক্সট দিয়ে দিচ্ছি। তো এটা আমি কেন করতেছি, আমার অবজেক্টিভ কি, আমি জেনারেল লিড সবগুলাই আমি দিয়ে দিচ্ছি, আমি সবগুলাই চাই।
ক্রিয়েট করে আমি আমাদের বাংলাদেশের জন্য যে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন এটা আমি ওকে দিয়ে নিচেরটা ওকে দিয়ে অ্যাকসেপ্ট দিয়ে দিচ্ছি। ওকে, যখন আমি এখানে আসলাম দেখেন আমি স্ট্যাটিস্টিকটা কিসের জন্য যাচ্ছি, আমার ওয়েবসাইটের জন্য নাকি অ্যান্ড্রয়েড কোনো অ্যাপের জন্য নাকি আমার কোনো আইওএস অ্যাপের জন্য। তো আমি সিলেক্ট করব ওয়েবসাইট, দিলাম। এই যে আমার ওয়েবসাইটের ইউআরএলটা এখন আমাকে দিতে বললো। সো আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিই। ইউআরএলটা ছিল এইটা, যেহেতু https আছে আগে থেকে শুধু আমি mhmart.com দিব আর স্ট্রিম নেম দিব আমি mhmart, যেটা এটা দিলাম। দেওয়ার পর আমি ক্রিয়েট স্ট্রিম এটা দিচ্ছি। এই যে দেখেন আগের মতো একটা সিস্টেম চলে আসছে। তো এইখানেও আমাদের ওনারশিপ ভেরিফিকেশন করতে হবে। এই যে একটা কোড দিচ্ছে তারা ম্যানুয়ালি, এই কোডটা আমাদেরকে কি করতে হবে, কপি করতে হবে। কপি করে ওই যে আগের মতো এটা কোথায় বসাইতে বলছে দেখেন, ভ্যালু ইজ দ্য গুগল ট্যাগ ফর দিস অ্যাকাউন্ট, কপি অ্যান্ড পেস্ট দ্য কোড অফ এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট ইমিডিয়েটলি আফটার দ্য হেডার সেকশন। তার মানে হেডার সেকশনের নিচে আমাদেরকে এটা কি করতে হবে, বসাইতে হবে। তো আমরা এটা কপি করে নিলাম। নেওয়ার পর আমরা তো চলে গেলাম এই যে এই জায়গাটাতে, মনে আছে আপনাদের, গিয়ে আমরা এখন অ্যাড অ্যানাদার নিউ স্নাইপেট একটা আমরা অ্যাড করব। তো এই অ্যাডটার আমরা নাম দিয়ে দিলাম কি, গুগল অ্যানালিটিক্স কোড। এটাও HTML, এটাও সাইড থাকবে, এটাও হেডারে থাকবে। এইখানটাতে আমরা এসে কোডটা পেস্ট করে দেব। পেস্ট করে আমরা সেভ দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের দুইটা হয়ে গেছে। এখন এটা যে হয়েছে সেটা আমরা দেখি এখান থেকে বুঝতে পারবো যে এটা হয়েছে কিনা। টেস্টে দেই, আমাদের তো দেওয়া শেষ। টেস্ট করি, দেখি আমাদের ওয়েবসাইটটা হয়েছে কিনা। বাস আমাদের গ্রিন সিগন্যাল দিয়ে দিছে যে আমাদের ওয়েবসাইটটা অলরেডি কি বসানো ডান। এখন আমরা একটু ব্যাকে আসি। ব্যাকে আসার পর আমাদের এই জায়গাটা থেকে আমাদের টোটাল যে হিস্ট্রি বা টোটাল যা যা যাবতীয় আছে সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। যেমন এটার মধ্যে দিলে আমাকে এই জিনিসগুলো দেখাচ্ছে, এখনও ইন্ডেক্স হয় নাই সব কিছু, আমাকে পুরোপুরিভাবে সব তথ্য দেখাবে। আমাদের এই কাজগুলো করা শেষ।
টেক্সটে দিচ্ছি আমাদের ডেটা ইজ কালেক্টিং পেন্ডিং, আমাদের ডেটাটা মাত্র কালেক্ট করতেছে। আমরা যদি হোমে যাই, আমরা সবগুলো আনলক করলাম। তো এইখান থেকে আমরা একটা তথ্য পাবো, আমরা দেখতে পাচ্ছি এখানে যে এমএইচ মার্টের এখানে আমরা একটা তথ্য পাবো। তো তথ্যটা কি টাইপের হবে, ইউজার কনভার্সন কতগুলো হলো আমাদের, এইখানে আমাদের লাস্ট 30 মিনিটে কোনো ইউজার আসছে কিনা, কোন কান্ট্রি থেকে আসতেছে, সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। আমরা যদি রিপোর্টে যাই, সবে মাত্র তো করা আমাদের এটা, তো আস্তে আস্তে এখানে অপশনগুলো অ্যাড হবে, অটোমেটিক রিফ্রেশ বা আদার্স যে জিনিসগুলো আছে। আমরা রিপোর্টে গিয়ে যদি আমরা রিয়েল টাইমটা যাই, এই যে দেখেন, তো রিয়েল টাইমে আছি আমি, আমাকে একটা ম্যাপ দেখাচ্ছে। এখন পাশের একটা ট্যাবে যদি আমি ধরেন যে আপনারা কেউ ফোনে অথবা আপনাদের পিসি থেকে একটু এমএইচ মার্টে ঢুকেন, আমরা তো দেখি একটু mhmart.com, কোনো একটা ইউজার ঢুকলো, ঢোকার পর লেটস সি সে একটা ডার্ক ব্রাউন জিন্স এই পোস্টটাতে সে ঢুকে আছে। এখন আমরা এইখানটাতে যাই, একটু ওয়েট করি, দেখি ডেটাটা আপডেট হয় কিনা। এই যে আসতেছে, দেখছেন আস্তে আস্তে ডেটাটা আসবে। আপনারা ঢুকেন mhmart.com এ ঢুকেন, সবাই একটু সার্চ করে, এই যে পেজ 2 দুইজন ঢুকছে, আমরা দেখতে পাচ্ছি। এই যে কারেন্ট বর্তমানে একজন ইউজার আছে। কোন পেজটা কে দেখতেছে দেখি তো, কেউ একটা প্রোডাক্ট, এই যে দেখেন ডার্ক ব্রাউন জিন্স দেখছেন, এই যে এটা আমি দেখছিলাম। এখন একজনের হোম পেজে আছে দুইজন, এমএইচ মার্ট হোম পেজে দুইজন আছে। আপনারা কেউ প্রোডাক্টে ঢুকেন একটা, যে কোনো একটাতে ঢুকেন না, এই যে হোমে দুইজন আছে আর ডার্ক ব্রাউন জিন্স, এই যে ডার্ক ব্রাউন জিন্স, এই যে দেখছেন। কেউ মোবাইল থেকে ঢুকেন একটু mhmart.com, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে মোবাইল থেকেও মানুষ দেখতেছে, যে 4 জন আছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ, যে কোনো লোকেশন সহ আমি দেখতে পাচ্ছি, ডিভাইস সহ দেখা যাবে এখানে। এই যে দেখেন তিনজন ইউজার পেয়ে গেছি আমরা, তিনজনই ডেস্কটপ থেকে দেখতেছেন। এখানে এই কারণে ডেস্কটপ 100% দেখাচ্ছে। কোথা থেকে দেখতেছেন, এই যে ঢাকা দেখছেন, বাংলাদেশের ঢাকা থেকে দেখতেছেন তিনজন ইউজার। কোনটা, হ্যাঁ হ্যাঁ ওইটা ড্রপ শিপিং করার প্ল্যান আছে তো ওই সাইডটাতে, এই জন্য আর কি। তো এই যে দেখেন তিনজন ঢাকার ইউজার, একজন ব্রাউন জিন্সে ঢুকছেন, একজন শুজে ঢুকছেন। শুজে কে ঢুকছেন, আপনি শুজে ঢুকছেন, এই যে দেখেন আপনারটা এখানে ডিএনকে ব্লু শুজ। আচ্ছা, এই যে আস্তে আস্তে ইউজার বাড়তেছে, সবাই ডেস্কটপ থেকে দেখতেছেন। এই কারণে ডেস্কটপের তথ্য কোথা থেকে দেখতেছেন, ঢাকা থেকে ইউজার, তিনজন ইউজার। সাইটটা এই যে এমএইচ লিখে একটা হাইপেন দিবেন, হাইপেন বলতে ওই যে প্লাসের এই ইয়াটা উপরে, তারপর mart.com এটাতে ঢুকলে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটটাতে গিয়ে আপনি ঢুকলেই হবে। বিউটি অ্যান্ড কসমেটিক্সে কেউ ঢুকেন, %100% ডেস্কটপ থেকে ঢুকতেছে, 4 জন আছে অলরেডি। এই যে কে কে কোন পেজটা দেখতেছেন সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। এভরি কান্ট্রি, সব জায়গা থেকে সে সব ধরনের তথ্য দেখাচ্ছে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের গুগল অ্যানালিটিক্সটা খুব সাকসেসফুলভাবে কাজ করতেছে। হ্যাঁ, এটাতে কাজ করা হয় নাই তো, ওই জন্যে এইটাতে কোনো কাজই করা হয় নাই। আপনার এটা মোবাইল ফ্রেন্ডলিও না বা আদার্স কোনো কিছুই না, জাস্ট এটা দেখানোর জন্য আর কি। এই সাইটটা আমরা এখনো হাত দিই নাই, শুধু ডোমেন আর হোস্টিংটা নিয়ে এটা কিন্তু আমরা এখনো ডিজাইন করি নাই, এইভাবে রেখে দিছি। বাট এটা আমরা প্রপার ওয়েতে করব। এই 7 জন ইউজার, 7 জন অলরেডি হয়ে গেছি আমরা। হ্যাঁ, এটা সাইট ফ্রেন্ডলি করা হয় নাই।
এই জিনিসগুলো করবো, এটাতে এখনো হাত দিই নাই, তো যে ওইটা দিয়ে কাজ করতেছি এখনো কিপিটপ মার্টে। এগুলো গোডেডি থেকে, গোডেডি গোডেডি হ্যাঁ গোডেডি থেকে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে তাহলে এই আমাদের এটা সাকসেসফুল ভাবে কাজ করতেছে। আপনারা কি জিনিসটা বুঝতে পারছেন কি না, এটা একটু ক্লিয়ার করে বলেন তো। আমাদের আমাদের এসইওর যে মেইন পার্টগুলো দুইটা, গুগল সার্চ কনসোলটা আর হচ্ছে অ্যানালিটিক্সটা, এটা কি আপনারা বুঝছেন, কিছু মাথায় ঢুকছে যে দুইটার কাজ কি? আচ্ছা, প্র্যাকটিক্যাল যে কীভাবে মানে এটা অ্যাড করতে হয় এই জিনিসগুলো তো খুব ইজি, দেখলেন খুব কঠিন তেমন কোনো না। হ্যাঁ, কোনো কঠিন কাজ না, টেকনিক্যাল একটু কাজ, এই জন্য এটাকে একটু মনোযোগ সহকারে এই জিনিসটা জানাটা জরুরি। আচ্ছা, তারপর কি, তারপর হচ্ছে ইয়োস্ট এসইও যেটা প্লাগইন সেটা ইনস্টল করা। র্যাঙ্কম্যাটটাও সেম, র্যাঙ্কম্যাটটাও আপনার এসইওর খুব ভালো একটা, হ্যাঁ ভালো একটা অ্যাডঅনস বা আমরা বলতে পারি যে প্লাগইন। এখন র্যাঙ্কম্যাট এবং ইয়োস্ট এগুলো আগে ফ্রি ছিল, এগুলো এখন প্রিমিয়াম করে দিছে, এগুলো এখন ফ্রি ভার্সনে কোনো কাজই করা যায় না। তো এখন ফ্রিতে শুধু অল ইন অল এসইও যেটা, এটা একটু মোটামুটি ভালো কাজ করে। র্যাঙ্কম্যাট বা আপনার ইয়োস্ট এগুলোতে এখন শুধু শুধু ইনস্টল করে রাখা, কোনো কাজই নেই ফ্রিতে। আপনি যদি টাকা দিয়ে কিনে নেন তাহলে মোটামুটি ভালো সার্ভিস পাবেন। তাহলে আমরা ইয়োস্ট প্লাগইনটা ইনস্টল করে নেই। আমরা চলে যাই আমাদের ওয়েবসাইটে, এখানে আসলাম, যেহেতু একটা প্লাগইন অ্যাড করব আমরা চলে যাব প্লাগইনসে, অ্যাড নিউ প্লাগইন গেলাম, যাওয়ার পর আমরা জাস্ট এখানে ইয়োস্ট লিখব। ইয়োস্ট প্লাগইনটা অ্যাড করার জন্য আমরা জাস্ট এখানে সার্চে ইয়োস্ট লিখলেই চলে আসবে। এটা কি অ্যাড করা আছে আমার? ওকে, সো দেখি ইয়োস্ট আছে কিনা আমার। এই যে ইয়োস্ট, সো এটাকে আপডেট নাও বলতেছে, আমরা এটা অ্যাড করে নিব, যারা করেন নাই সেটা আমরা আপডেটেড করে নিলাম। আমরা একটু রিফ্রেশ করি। অনেক কাজ, প্লাগইন হচ্ছে যে আপনার প্লাগইন বা অ্যাড অন এগুলো হচ্ছে যে আমাদের ওই এক্সটেনশনের মতো, এক এক কাজের জন্য এক একটা কাজকে আমাদের সহজ করে দেয়। যেমন আমরা কিন্তু দেখছি যে এই হেডার ফুটার দিয়ে কোড কীভাবে বসাইতে হয়, অল ইন অল এসইও দিয়ে কীভাবে সাইট ম্যাপ সেট আপ করতে হয়, তো একই রকমভাবে এখানে অনেক ধরনের অ্যাড অন অলরেডি অ্যাড করা আছে। যেমন উকোমার্স, উকোমার্স দিয়ে আমি কী করি, উকোমার্স দিয়ে আমি এখানে দেখি যে আমার ওয়েবসাইটে কটা অর্ডার আসছে, আমার কাস্টমার কয়টা, আমার রিপোর্ট কী, এক্সেট্রা এক্সেট্রা। তো এরকমভাবে অনেকগুলো অপশন আছে যে এক একটার কাজ এক এক। তো এই যে ইয়োস্ট চলে আসলো, ইয়োস্ট আমরা অ্যাক্টিভেটেড করে দেই ইনস্টলের পরে, অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এখন যদি আমি একটু রিফ্রেশ করি তো দেখব আমাদের ইয়োস্ট প্লাগইনটা এখানে চলে আসবে। এই যে ইয়োস্ট চলে আসছে। তো ইয়োস্টে যদি যাই, ইয়োস্টে ফ্রিতে খুব বেশি কিছু করতে দেয় না, যেটা করতে দেয় সেটা হচ্ছে ফার্স্ট টাইম একটা কনফিগারেশন আমরা করে নিতে পারি। যেমন এটা হচ্ছে ড্যাশবোর্ড, আমরা এই যে ডান পাশে অপশন ফার্স্ট টাইম কনফিগারেশন, এখানে যাব। এই সিস্টেমগুলো অলরেডি করা আছে, আমি এর আগে করছিলাম, একটা একটাতে গিয়ে ডাটা অপটিমাইজ করে কমপ্লিট, শেষ, এটার কাজ শেষ। তো আমরা আমাদের ওয়েবসাইটে ইয়োস্টটা ইনস্টল করে ফেললাম। 4 নাম্বার যে অপশনটা ছিল আমাদের ইয়োস্ট প্লাগইন অ্যাড করা, সেটা আমরা করে ফেলছি। এরপরে কি, এরপরে শেষ, অর্থাৎ আমাদের এসইও পার্টের অন পেজ এবং টেকনিক্যাল পার্টটা শেষ। এখন আমরা যেটা করব যে নেক্সট একটা ক্লাস রাখবো আমরা, সেটা হচ্ছে অফ পেজ এসইও। আমাদের সাইটের তো লিঙ্ক টিঙ্ক সব গুগলে দেওয়া, এখন এই সাইটটার লিঙ্কটা কিভাবে আমরা অফ পেজ মানে গুগলকে ছাড়া অন্য কোথাও অন্যান্য কোনো কিছু মেথডে আমরা চারিদিকে ছড়ায় ছিটায় কীভাবে দিতে পারি, ব্যাক লিঙ্কিং যেটাকে বলি। বিভিন্ন জায়গায় গিয়ে আমরা ঠোসা দিয়ে শুধু লিঙ্কটা দিয়ে আসব। সেটা হতে পারে ফেসবুকে আপনি একটা গ্রুপে দিয়ে দিলেন, ফেসবুকে 20 জন ফ্রেন্ডকে দিয়ে দিলেন আমার ওয়েবসাইটের লিঙ্ক যাও, আপনি আপনার ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে দিলেন, বা ফোরাম সাইটগুলোর ভিতরে গিয়ে একটা কমেন্ট করে ওইখানে ব্যাক লিঙ্কিং করে আসলেন। এই কিছু মাধ্যমে আমরা অফ পেজ এসইওটা করে আমাদের যে ওয়েবসাইটটা থাকবে বা আমাদের যে একটা স্পেসিফিক লিঙ্ক থাকবে
সেই লিঙ্কটাকে আমরা ব্যাক লিঙ্কিং করে আসব, যেটাকে লিঙ্ক বিল্ডিংয়ের কাজ বলে। লিঙ্ক বিল্ডিং বা ব্যাক লিঙ্কিং, এই কাজগুলোর কাজ খুব বেশি পরিমাণে থাকে ফ্রিল্যান্সিং সাইটগুলোতে। আপনাকে বলবো যে 100টা ব্যাক লিঙ্ক দরকার, লিঙ্ক বিল্ডিং দরকার। তো আপনি কি করবেন, ওনার যে ক্যাটাগরির ওয়েবসাইট সেই ক্যাটাগরির 100টা ব্যাক লিঙ্কিং সাইটে গিয়ে আপনি ওনার যে লিঙ্কটা, ওই লিঙ্কটা দিয়ে আসবেন। এখন দেওয়ার একটা সিস্টেম আছে, দেওয়ার কিছু নিয়ম আছে। আপনি হুট করে একটা সাইটে গিয়ে লিঙ্ক করে চলে আসতে পারবেন না। হ্যাঁ, তো এই নিয়মগুলো আমরা দেখব কিভাবে দিলে সেগুলো ডো ফলো ব্যাকলিঙ্ক হবে, নো ফলো ব্যাকলিঙ্ক হবে, সেই জিনিসগুলো আমরা দেখব নেক্সট ক্লাসে। আমাদের তাহলে অফ পেজ এসইওটা নেক্সট ক্লাসে থাকবে। আর আজকে তাহলে আমাদের এসইওর টেকনিক্যাল এবং অন পেজ এসইও পার্টটা আমরা আজকেই এখানেই শেষ করব। কারো কোনো প্রশ্ন আছে থাকলে আমাকে বলেন, আমরা সেগুলো নিয়ে একটু ডিসকাস করি। কারো কোনো কিছু জানার আছে বা কোনো বিষয় বোঝার আছে? যদি না থাকে তাহলে আমরা আচ্ছা, একটা কোশ্চেন পেলাম আর কি। ইয়োস্ট, হ্যাঁ, এখন একটা ওয়েবসাইটে যখন আমরা পোস্ট করি, পোস্ট করলে ওই ইয়োস্ট এসইওর যে প্লাগইনটা, সেটার কিছু অপশন কিন্তু বাম পাশে আসে। আসলে ওই জিনিসগুলোতে এই জিনিসগুলো আমরা দিতে পারি। যেমন আমরা দেখি তো এইটাতে আছে কি না। আমরা যদি যাই পোস্টে যাই, আমি নতুন একটা পোস্ট করব, অ্যাড এ নিউ পোস্ট। ওকে, সো যখন আমি অ্যাড এ নিউ পোস্টে গেলাম, আমাকে এরকম একটা অপশন দেখাবে। তো এইখানে এই অপশনটা চলে আসছে অল ইন অল এসইও প্লাগইনের কারণে। দেখতে পাচ্ছেন যে AIOSU। হ্যাঁ, না না, এটা তো ইয়োস্টের না। আমি বলতেছি আপনাকে যে আমরা কিন্তু প্লাগইন অ্যাড করা 3টা, ইয়োস্ট, অল ইন অল এসইও, আবার আরও একটা আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে অল ইন অল এসইও। এখন আপনি কোনটাটা ইউজ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, যেটা আপনার ভালো লাগে। জিনিস তো একই। যেমন আচ্ছা আচ্ছা, তো এইটা দেখেন, এটার মধ্যে অনেক কিছু বেশি অপশন দেওয়া আছে, যে আপনার রেজাল্টটা কিভাবে দেখাবে, মেটা ডিসক্রিপশনটা, হ্যাঁ, তারপর টাইটেলটা কী হবে, আপনাকে এখানে একদম ক্যাটাগরি করে সেপারেট করে দেওয়া আছে। হ্যাঁ, আপনার এখানে ফোকাস কিছু কি ফ্রেজেস দিতে পারেন আপনি, যেটা ফোকাস থাকবে। হ্যাঁ, এডিশনাল কিছু কি ফ্রেজেস বা কিওয়ার্ড যেটাকে বলি, এটা এর নিচেই আছে কি ইও স্টেটটা। তো ইও স্টেটটার মধ্যে আপনি চাইলে এখানে একটা টাইটেল দিলে তারা কিছু কিওয়ার্ড আপনাকে জেনারেট করে দিবে, সেগুলো আপনি বসাইতে পারেন। তারপর হচ্ছে যে আপনাকে আপনার এসইও টাইটেলটা দিতে পারেন, এটার স্লোক যেটা, এটা আপনি দিতে পারি, মেটা ডিসক্রিপশনটা দিয়ে দিতে পারি। বাট যেহেতু এইটা প্রিমিয়াম ভার্সন চলে আসছে, এটার ফ্রি জিনিসগুলো খুব একটা গুগলে নেয় না, বুঝতে পারছেন? তো আমরা সব সময় যেটা করব যে এই ধরনের প্লাগইন ইনস্টল না করে, আমরা তো ম্যানুয়ালি জানি জিনিসগুলা, কিওয়ার্ড কি, কিওয়ার্ড কোথায় দিতে হয়, বা এর আগে আমরা দেখে আসছি যে টাইটেলগুলো কীভাবে দিতে হয়, ওইগুলো তো আমরা দিব। পাশাপাশি এখানে শুধু কিওয়ার্ডগুলো দিয়ে দিব। আর ইমেজ অপটিমাইজেশনের জন্য ইমেজের যে যাবতীয় যা যা দেওয়া লাগে সেই জিনিসগুলো আমরা এখান থেকে দিয়ে দিব। যে বাম পাশে কিছু আছে, ইওস্টে আমার যে স্কোর কত আছে সেটা আমরা দেখতে পারবো। আমরা এই অল ইন অল এসইওটা দেখতে পারবো। এই জিনিসগুলো এখান থেকে আমরা, আবার মনস্টার একটা ইনসাইট যেটা, এটাও আমরা এখান থেকে দেখতে পারবো। বাট এইটা আমরা যেটা করব, আমরা নেক্সট ক্লাসে একটা পোস্ট করব, করে ওই পোস্টটা আমরা ব্যাকলিঙ্কিং করব। ব্যাকলিঙ্ক করার পর কিন্তু এখানে রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে। তারপর আমরা দেখব যে এখান থেকে একটা প্রপার ওয়েতে একটা পোস্ট কিভাবে করে, এবং ওই পোস্টটাকে কিভাবে এসইও অপটিমাইজড করা যায়, একটা ভালো একটা স্কোর যাতে আসে আমাদের এখানে। লেটস সি, এখানে আমাদের এখন অল ইন অল এসইওর স্কোর কত, 0। তো এটাকে যাতে কিভাবে আমরা 80+ করতে পারি সেটা আমরা দেখব। আর র্যাঙ্ক ম্যাটটা থাকলে সবচেয়ে ভালো হইতো, কারণ র্যাঙ্ক ম্যাটটা আরও সাজানো গোছানো, ওটার মধ্যে প্রত্যেকটা জিনিস দেওয়া। হ্যাঁ, না না, ডিফারেন্ট না, অনেকটাই একই রকম। ইভেন দো ব্লগ সাইটগুলোতে এসইওটা খুব ভালো হয়, ওইটাতে পোস্ট হয়, পেজ কিওয়ার্ড দেওয়া যায় মন মতো। হ্যাঁ, তো আর আপনার এসইওর জন্য মোস্ট সাজেস্ট
ওয়েবসাইটগুলো হচ্ছে ব্লগ সাইটগুলো। আর যেগুলো এই ই কমার্স ওয়েবসাইট সেগুলো স্ট্রং পয়েন্ট হচ্ছে যে আপনার ওয়ান পেজ এসইওটা ভালো করে দিতে হয়। আর আমরা যখন প্রোডাক্ট অ্যাড করি, আপনারা তো এখানে পোস্ট অ্যাড করতেছেন, লেটস সে এটা কি আমরা পোস্ট, বাট আমরা এই কিপ ইট আপ মার্টে কি অ্যাড করি, পোস্ট না, প্রোডাক্ট। তো এই প্রোডাক্টের ডিসক্রিপশনেও কিন্তু মেটা ডেটা, মেটা টাইপ, ওই জিনিসগুলো ইনক্লুড করে দেওয়া লাগে আর কি, একই জিনিস। বাট সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় হচ্ছে আপনার এই টাইপের ওয়েবসাইটগুলো, যেগুলো হচ্ছে ব্লগ সাইট, ইচ্ছা মতো কিওয়ার্ড বা এই জিনিসগুলো দেওয়া যায়। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন খুব মেজর, সেটা তৌফিক সাহেব করলো, সেটা হচ্ছে যে আমরা তো দেখলাম একটা ওয়েবসাইটের স্পিড মাপলাম আমরা, ঠিক না? যেমন আমাদের কিপ ইট আপ মার্টের স্পিডটা কত ছিল, অ্যারাউন্ড 2.5 সেকেন্ড, 2.5 সেকেন্ড বা 3 সেকেন্ডের মতো লুড হয়। এখন এইটা যদি বেশি হয়, আমার ওয়েবসাইট লুড হচ্ছে, তাহলে এটা কমানোর উপায় কি? তো কমানোর উপায়টা হচ্ছে যে আপনি ছোট্ট একটা জায়গা নিছেন, হোস্টিং নিছেন কম, আপনার দোকানটা ছোট, এখানে যদি আপনি এতগুলো আইটেম রাখতে পারবেন না। তাহলে এই যে ডেটাগুলো প্রপার, এই রুমটাতে যদি আমাদের 10 জন আটে, যদি 100 জন ওই দরজাটার ওই পাশে থাকে, তাহলে কিন্তু ঢুকতে অসুবিধা হবে, তাহলে আমাদের স্লো হয়ে যাবে, যাওয়া আসাটা কি স্লো হয়ে যাবে। তো আমাদের ওয়েবসাইটটা স্লো কেন হয়, আগে এটা বুঝতে হবে। এটা হয় এই কারণে, আমরা যে ওয়েবসাইটের জন্য ডোমেইন হোস্টিংটা নিছি, ওই জায়গাটা যদি কম থাকে এবং সেই জায়গার অনুপাতে যদি আমার কন্টেন্ট বেশি থাকে আমার ওয়েবসাইটে, তাহলে আমার ওয়েবসাইট স্লো করবে। অথবা আমার ওয়েবসাইটটা যদি ঠিকঠাকভাবে সাজানো না থাকে, এখন একটা দোকানে চাইলে আপনি কিন্তু 1 কোটি টাকার মাল রাখতে পারবেন, যদি আপনি ভালো করে সেলফগুলোতে ভালোভাবে আপনি কি স্ট্রাকচারালভাবে সাজিয়ে রাখেন। আর যদি এমনিতে গুদামের মতো আইনে রাইখা দেন, তাহলে কি 10 লাখ টাকার মালে আপনার দোকান পড়ে গেছে। কিন্তু ঠিকভাবে যদি সাজিয়ে রাখেন, 1 কোটি টাকার মাল আসবে আপনার এই দোকানটাতে। তাহলে এই সাজানোটাকে কি বলে? সাজানোটাকেই বলা হচ্ছে ওয়েবসাইট কাস্টমাইজেশন, ডেভেলপমেন্ট, অপটিমাইজেশন। আমরা চাইলেই কি, এই যেখানে পোস্ট করতেছি না, চাইলেই আমি কি এই 10,000 মানে 5টা পেজ লম্বা একটা লেখা পেস্ট করে দিতে পারি না? এখানে আমি একটা ছবি আপলোড করে দিতে পারি, একটা মুভি যদি আমি আপলোড দিই, আমার সাইট তো ডাউন হয়ে যাবে এখনই। কারণ কি, না পুরা পেজই হয়ে যেতে পারে, পুরা পেজই ডাউন হয়ে যেতে পারে সার্ভার। তো এই যে জিনিসগুলো, তাহলে আমরা আমাদের ওয়েবসাইটটা যখন বানাবো, খুব স্ট্রাকচারালভাবে সুন্দরভাবে আমার ওয়েবসাইটে কোথায় কি থাকবে, আমার কন্টেন্টগুলো কী টাইপের কন্টেন্ট হবে, সেগুলো আমি আগে থেকে গুছিয়ে রাখবো। এবং এই জিনিসটা করে হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনাররা। এই জন্য একটা হুট করে ওয়েবসাইট আমরা করেই ফেললাম এরকম না, আগে ইউআই ইউএক্স ডিজাইনারকে দিয়ে বলতে হয় যে আমার ওয়েবসাইটে এমন হবে, তারপর সেটাকে ডেভেলপার দিয়ে ডিজাইন করাইতে হয়। করানোর পর আমার বোঝা লাগে যে আমার এই ওয়েবসাইটে আগামী 10 বছর কত সাইজের কন্টেন্ট হইতে পারে। যেমন আমি যদি দারাজের কথা বলি, দারাজ এই পর্যন্ত কোটি কোটি প্রোডাক্ট, একটা প্রোডাক্টে কি থাকে, ইমেজ থাকে, লেখা থাকে, ডিসক্রিপশন থাকে, প্রাইস থাকে। এইগুলো যে লেখা, এগুলো তো একটা না একটা জায়গা নিছে না, কয়েক কেবি বা কয়েক এমবি যেটাই হোক, জায়গা তো নিছে। ওই জায়গাগুলো জমতে মনে করেন 10 জিবি হয়ে গেছে। ওয়েবসাইটে লুট হয়েছে কত, 10 জিবি। এখন সে যদি হোস্টিং নিয়ে থাকে 8 জিবি, তাহলে তার ওয়েবসাইট কী করবে, স্লো হয়ে যাবে, বাকি 2 জিবি লুট হবে না। তো এই কারণেই আমাদের ওয়েবসাইটের লোডিং স্পিড যদি বেশি হয়, তাহলে করণীয় হচ্ছে নাম্বার 1 আমার হোস্টিং প্যানেল চেঞ্জ করা, বাড়ানো। নাম্বার 2 আমার ওয়েবসাইটটাকে অপটিমাইজড করা, আমার যে পোস্ট বা কন্টেন্টগুলো আছে অপটিমাইজড করা। যেমন ফেসবুক এই কাজটা করে, আপনারা খেয়াল করছেন যে ফেসবুকে ছবি দিলে ছবির সাইজ কমে যায়, কেন কমে এটা বলেন তো? হ্যাঁ, কেন করে এটা? ফেসবুকের কি জায়গার অভাব? আপনি একটা মোবাইলে ছবি তুলেন, একটা ছবি সাইজ কত হয়, 5 এমবি, 3 এমবি, কিন্তু আপনি আমার মেসেঞ্জারে দিছেন মাত্র, এটা হয়ে গেছে 20 কেবি, ছবি ঘুইলা হয়ে গেছে, ঝাপসা হয়ে গেছে। এটা কেন করে? কারণটা হচ্ছে সহজে যাতে লোডিং হয়, সহজে যাতে তাদের সার্ভারটা ফিল আপ না হয়ে যায়। এখন দেখেন গুগল, ফেসবুক, মার্ক জাকারবার্গের মতো লোকও কিপটেমি করতেছে এই জায়গায়, বলতেছে যে সবাই যদি অরিজিনাল ছবি আপলোড করে, তা আমার তো সব এই কি আমার হোস্টিং শেষ করে দিব কয়েকদিনে।
এই কারণে ওই ফেসবুকে একটা মাস্কিং করে দিচ্ছে যে যেই কোনো ছবি, যেই এই একটা ছবি আপ করবে সাথে সাথে এটা মাস্কিং হয়ে এটার সাইজ ছোট হয়ে একটু জায়গা নেবে। তো এরকম কোটি 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 জায়গা নিলেও আমার সমস্যা নাই, কিন্তু এই মানে অরিজিনাল ছবি যদি যায় একটাই জায়গায় এতটুকু নেবে, 2টা 4টা 5টা 10টা 20টা 100 কোটি 200 কোটি ছবি দিয়েই শেষ। তো এই জন্যেই আমাদের হোস্টিং প্যানেলটাতে খেয়াল রাখতে হবে, আর আমাদের সাইটেও এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে। অপটিমাইজেশন, এখন আমরা কিভাবে অপটিমাইজেশন করব? আমরা একটা ছবিকে যতটুকু সম্ভব সাইজটাকে রিসাইজ করে নিব, সাইজটা ছোট করে নিব, লেখার স্ট্রাকচারটা বড় করে দিব, লেখাতে বেশি বেশি করে হাইপার লিঙ্ক ইউজ করব। হাইপার লিঙ্ক মানে কি? এক প্রোডাক্ট থেকে আরেক প্রোডাক্টে বা এক পোস্ট থেকে আরেক পোস্টে যাতে সে ক্লিক করে চলে যেতে পারে। এটা কিন্তু আমরা দেখছি এক্সটার্নাল লিঙ্ক ইন্টারনাল লিঙ্কের মধ্যে। তো ওই জিনিসগুলো করে দিব। যেমন আমি এখন একটা রেফারেন্সের কাহিনী বলতেছি, দেখবেন যে আমরা মানুষরা কথা বলে কি এক কাহিনী থেকে আরেক কাহিনীতে ঢুকে যাই, তখন এই পোস্টেও কিন্তু একই কাজ করে। পোস্টেও দেখবেন যে ওই হাইপার লিঙ্ক করে দেয়। হ্যাঁ, যে হাইপার লিঙ্কে ক্লিক করবেন দেখবেন আরেকটা পেজটা আরেকটা চ্যাপ্টার শুরু হয়ে গেছে। ওই চ্যাপ্টার পড়া শেষ হয় নাই, আপনাকে এমন একটা টাইটেল দিয়ে বলতেছে এইটাতে ক্লিক করেন, আরও মজার জিনিস আছে। ওইটা পড়তে পড়তে দিলেন ওইটাতে ক্লিক, ওইটা আবার নতুন একটা পোস্ট। এইভাবে ভিজিটরকে কি ধরে রাখতেছে সে। আপনি দেখবেন যে তারা যে ঢুকছিলেন ওই একটা শ্যাম্পু কেনার জন্য, কিন্তু আপনি পরে 20 মিনিট পরে স্ক্রোল করতে করতে প্রোডাক্ট দেখে ফেলছেন 30টা। এরকম হয় কি না আপনাদের? একটা রিল দেখতে গেছেন, আগামী 30 মিনিট শেষ, 100টা রিল দেখে চলে আসছেন, তবু বের হইতে মন চাইতেছে না। এই জিনিসগুলো হচ্ছে অর্গানাইজড বা অপটিমাইজড করা, ইউজারকে অপটিমাইজড করা, ইউজারকে ধরে রাখার টেকনিক, কৌশল। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা যদি আমাদের ওয়েবসাইটে করি, মেইন হচ্ছে আপনার ওই হোস্টিং প্যানেলটা, 2 নাম্বার হচ্ছে আমার সাইটটাকে সুন্দরভাবে সাজানো, স্ট্রাকচারালভাবে সাজানো, অপটিমাইজড করা, এবং আমার ওয়েবসাইটের কন্টেন্ট কি কি আছে সেই কন্টেন্টগুলোকে অপটিমাইজ করা। ইমেজ যদি আমি দিই সেটাকে রিসাইজ করে দিব যাতে জায়গা কম নেয়। আমার লেখাগুলোকে আমি সেইভাবে সাজাবো, একটা লিমিট রাখবো। আমার কি বলে যে ব্লগের বা যেটাই হোক সেই জিনিসগুলো আমরা অপটিমাইজ করে যদি দেই তাহলে আমাদের ওয়েবসাইটের স্পিডটা বেড়ে যাবে, লোডিং স্পিডটা বেড়ে যাবে। এবং এইখানে এসএসএলটা খুবই ইম্পর্ট্যান্ট কাজ করে, কারণ গুগল, ওই যে আমি একদিন বলছিলাম না যে আপনি জমি কিনলেন, দোকান তুললেন, ব্যবসাও শুরু করে দিয়েছেন, কিন্তু এটা কিন্তু অথেন্টিক না। সবাই আপনাকে ভালো চোখে দেখবে না, সবাই আপনাকে প্রায়োরিটি দিবে না, কিন্তু আপনি যদি ওই ট্রেড লাইসেন্স নিয়ে বিজনেসে নামেন, আপনি বুক ফুলে সবার সামনে যাইতে পারবেন, সবাই আপনাকে রিকমেন্ড করবে। তো এই জন্যেই ওই এসএসএলটাও ইম্পর্ট্যান্ট, যে একটা ওয়েবসাইট নিলে এসইও করার ক্ষেত্রে ওই এসএসএলটাও ইম্পর্ট্যান্ট। আরও কোনো প্রশ্ন কারো? ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে। আপনারা একটু প্র্যাকটিক্যালি একটু দেখার ট্রাই করবেন এগুলা।